সবাই যদি একটু মিউট মোডে যান কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, শুরু হয়ে গেছে। জি হ্যাঁ, সুধীমেন্দ্র সবাইকে শুভেচ্ছা বিসেফ এর এই অনলাইন নাগরিক সংলাপে। আপনারা জানেন যে আমরা প্রতি শনিবার আমরা একটি বিষয় নিয়ে আসলে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি। সবাই যদি একটু ইয়াটা করে দেন, মিউট মোডে যান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু কাইন্ডলি। দর্শক মন্ডলী, আমরা প্রতি শনিবার একটি নতুন বিষয় নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছি যে আমাদের গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য উন্নয়নের নতুন ধারার প্রয়োজন আছে, এবং আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা আরো ভিতরে ঢোকার চেষ্টা করব, কারণ আমাদের দেশে আজকে সমবায় দিবস আপনারা জানেন, এবং এখনো পল্লী উন্নয়ন মানে পল্লী উন্নয়নের জন্য যদি আমরা কোনো মডালিটিস এর কথা বলি তাহলে এখনো আমরা সমবায়ের কথাই বলি। কিন্তু এই সমবায় আসলে কতটুকু আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করছে, অথবা এই সমবায় কি আসলে একটা স্থবির জায়গায় চলে এসছে কিনা? কারণ আমাদের এই সমবায়ের শুরু যেখানে 60-এর দশকে, তারপরে এটার কোনো রিফরমেশন বা মডিফিকেশন হয়নি। অর্থনীতির চাকা অনেক বড় হয়েছে, আমরা এখন অনেক বেশি কার্যক্রম হচ্ছে, অনেক রকমের মডালিটি তৈরি হওয়া সত্ত্বেও গবেষণা এবং প্রায়োগিক দিক থেকে সমবায় একটি এখনো সেই আমাদের আমরা পুরানো যে চিন্তা ধ্যান ধারণার মধ্যেই আমরা থেমে আছি। এই ক্ষেত্রে আমাদেরকে সমবায় নিয়ে আসলে নতুন কি চিন্তা করা যায়, আমাদের সমবায় আন্দোলনকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, গতিশীল করা যায়। সমবায় বলতে আমরা যদিও সমবায়ের একটি কথা হচ্ছে যারা সম মানসিকতার বা সম অবস্থার মানুষের হোমোজিনিয়াস গ্রুপের একটি উদ্যোগকে সমবায় বলে, কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য যেটি দরকার সেটি হচ্ছে সামষ্টিক উদ্যোগ, যেখানে মানে একাধিক মানুষ এবং মানে একটা কমিউনিটি সবাই মিলে তাদের সম্পদকে কাজে লাগিয়ে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে, এরকম একটা উদ্যোগকে আমরা সমবায়ের স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব সেইটারই একটা পথ খোঁজার জন্য আমরা উন্নয়নের নতুন ধারা খুঁজছি। আমাদের দেশে উন্নয়নের ধারাগুলোকে যদি আমরা বলি, সমবায়কে আমরা ফার্স্ট জেনারেশন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলা হয়, সেকেন্ড জেনারেশন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলা হয়, আমাদের মাইক্রো ফাইন্যান্স যে ইনিশিয়েটিভ গুলো সেগুলোকে বলা হয়। এখন বোধহয় তৃতীয় জেনারেশনের উন্নয়ন ধারা খুঁজে নেওয়ার বা দেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আজকে আমাদের সাথে যারা আছেন তারা এই সমবায়ের আন্দোলনের দিকপাল এবং এই সমবায়ের যে চিন্তা চেতনা যারা ধারক বাহক, তারা আমরা তাদের কাছ থেকে ভিতরে ঢুকবো, তাদের কাছ থেকে গভীর এই বিষয়ে গভীর আলোচনা শুনবো এবং তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা নিব যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আসলে কিভাবে আমরা এগিয়ে যাব। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার ও সমবায় বিশেষজ্ঞ হিসাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত একজন মানুষ, সবার কাছে পরিচিত। উনি নিজে সমবায়ের আন্দোলনের শুরু থেকে এটাকে মাঠে পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে বাস্তবায়ন করার অভিজ্ঞতা যেমন আছে, এ নিয়ে অনেক গবেষণা লেখালেখি উনি করেছেন। সুতরাং আমরা তার কাছ থেকে অনেক বেশি জানতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের সাথে আছেন ডক্টর এম এ মতিন, প্রাক্তন ডিজি আরডিএ, যিনি অনেকগুলো প্রজেক্ট সমবায়ের মানে সমবায়ের মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেছে। তার বাস্তবিক জ্ঞান এবং যে গভীরতা সেইটা নিয়ে আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে যোগ দিবেন আমাদের প্রাক্তন সচিব মিহিরকান্তি মজুমদার স্যার। উনিও সমবায় সচিব ছিলেন এক সময়, বাট এছাড়া উনি সমবায় নিয়ে অনেক কাজ করেছেন। এখন পল্লী সঞ্চয় ব্যাংকের উনি চেয়ারম্যান। পল্লী সঞ্চয় ব্যাংক আপনারা জানেন যে এটি একটি বাড়ি একটি খামারের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমবায় উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান বিসেফ এর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি প্রতিষ্ঠা মানে কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী, বাট বিসেফ এর আমাদের সবার আমি লিডার হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদের এই আলোচনাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশে কৃষি ক্ষেত্রে বা গ্রামীণ উন্নয়নের
একটা ব্রেক থ্রু করার উনি চেষ্টা করে যাচ্ছেন। আমি এভাবেই বলবো, ওনাকে পরিচয় করে দিব। অনেক ক্ষেত্রে উনি অনেক ভূমিকা রেখেছেন। বাংলাদেশে আমরা জানি যে অন ফার্ম রিসার্চ যেটা আছে কৃষি ইনস্টিটিউটের, সেই ওএফআরডি ওনার হাতে প্রতিষ্ঠিত। উনি আরো অনেক উদ্যোগ ওনার এরকম আছে যেগুলো নিয়ে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারবেন। উপস্থিত আছে আতাউর রহমান মিটন, উনি আমাদের বিএসএফ এর সেক্রেটারি জেনারেল, এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে পিছন থেকে আমাদের রেজাউল করিম সিদ্দিকী, মাটি ও মানুষের উপস্থাপক। আমরা একটু দেরি হয়ে গেছে, আমি চেষ্টা করব মিহির স্যারকে কন্ট্যাক্ট করতে, উনি হয়তো চেষ্টা করতেছেন ঢোকার জন্য, বাট আমরা আলোচনা শুরু করতে চাই, এবং আলোচনা শুরু করতে চাই আমরা ডক্টর মতিনকে দিয়ে। মতিন ভাই, আমরা আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাই যে আপনি তো আসলে অনেক প্রজেক্ট বাস্তবায়ন করেছেন এবং কোঅপারেটিভের অনেক কাজ করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই কোঅপারেটিভের যে উদ্যোগগুলো সেটা আসলে কতটা আহ সফল হচ্ছে, এবং সেখানে আসলে আমাদের কি ধরনের আমরা কি যে কোঅপারেটিভ নিয়ে কথা বলছি, এই কোঅপারেটিভ মোডে যদি আমরা এগোই, সেটা কি আমাদের উন্নয়নের জন্য যথেষ্ট কিনা, নাকি এখানে কোনো পরিবর্তন দরকার? এবং আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে এই বিষয়গুলো একটু একটু বলেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ডক্টর মতিন, আপনি আনমিউট করে নেন। হ্যাঁ, ধন্যবাদ শাকিল মিলাদ ভাই। শ্রদ্ধেয় আমাদের আজকে যে বিসিএফ এর চেয়ারম্যান, আমাদের বিসিএফ এর আমাদের মহাসচিব আছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর তোফায়েল আছেন, এবং অন্য যারা আমাদের উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। তো অনেক মানে একটা বড় বিষয়ের ভিতরে কথা বলার জন্য মিল্লাত ভাই আমাকে যেটা বলেছে, আমি প্রায় 36 বছর পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে আমি চাকরি করে বর্তমানে এখন রিটায়ারমেন্টে আছি। আমরা এই সমবায়ের বিভিন্ন বিষয়ে আপনার জানেন যে পল্লী উন্নয়ন একাডেমি, যেটা বগুড়া অথবা কুমিল্লা বার্ড, যেখানে ডক্টর তোফায়েল আহমেদও কাজ করেছে, আমাদের যে অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ ছিল যে বিভিন্ন বিষয়ে গবেষণা করা। তো আমরা এখন সবসময় বলি যে আমাদের সম্পদ কার কাছে থাকবে, বিভিন্ন কোম্পানি এবং সমবায়ের মাধ্যমে। এবং আমরা প্রায় বলে থাকি, যেমন আজকে যে সমবায় দিবস, সেখানে ওই একই কথা যে বঙ্গবন্ধু বলেছিল যে আমাদের দেশের উন্নয়ন সমবায়ের মাধ্যমে এটা হবে, কিন্তু উনি যে সমবায়ের কথা বলেছে, এখন আমাদের দেশে কিন্তু সেই সমবায় একেবারে নাই। আমি শুরুতেই ডক্টর তোফায়েল কিছু বলেছে যে কে ব্রাহ্মণ আর হলো কে নমশূদ্র, অথবা কে শিয়া কে সুন্নি, কথাটা মানে যে 100% মানে যে ঠিক। কারণ এখানে কে আমাদের দেশে কোনো কোঅর্ডিনেশন কোনো কিছু নাই। যদি কাউকে কোনোভাবে যদি তাকে অথরিটি দেওয়া যায়, তখন কিন্তু সে এই অথরিটির বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করে। আজকে যে সমবায় দিবস হচ্ছে, এই যে এক্সপেন্ডিচার অথবা যাই বলি না কেন, যা কিছু হচ্ছে সমবায়কে ঘিরে, এটা সমবায় অধিদপ্তরে যারা চাকরি করে তাদের উন্নয়ন। এখানে সমবায়দের জন্য তেমন আমি কোনো কিছু দেখি না। এবং এটার যে দেখভাল করারও যে কিছু বিষয় আছে, যেমন আজকে যদি আমি বলি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমবায় হলো আমাদের মিল্ক ভিটা। এখন সেই মিল্ক ভিটা মানে কন্ট্রোল করে কারা? সমবায়রা কি কন্ট্রোল করে? নামকা ওয়াস্তে সমবায়। সেখানে কতজন অ্যাডিশনাল সেক্রেটারি, কতজন কি, তারা বড় বড় আমলারা সেখানে সমবায় চালাচ্ছে। এখানে সমবায়ীরা মানে যে সামনাসামনি কথা বলতেছে, এই করতেছে। এখন এক সময় এই জিনিসটাতে এই যে মিল্ক ভিটার ইউনিয়ন এত শক্তিশালী হয়ে গেল যে মিল্ক ভিটার ইউনিয়নকে কন্ট্রোল করার জন্য মানে যে সৎ কর্মকর্তা, মানে আমাদের প্রশাসনের সৎ কর্মকর্তাকে দিয়ে শুরু হইলো। উনি ছিলেন একজন উপসচিব। আজকে আর উপসচিবরা, আজকে কয়েকজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, মানে যে ফাইল মানে কন্ট্রোল করতেছে। তার মানে আজকে কিন্তু সেই মিল্ক ভিটা আপনি যখনই একটা সমবায় আপনার বড় আকার ধারণ করবে, তখনই মানে ঘুরে ফিরে ওই একই অবস্থায় চলে যাবে। এবং যে কোনো একটা সমবায়, আমি একটা ছোট্ট উদাহরণ দেই,
আমার পাশে আমরা যে ফ্ল্যাটে থাকি, আমার পাশের একটা ফ্ল্যাট আমার মানে মাদার ইন ল থাকে। সেখানে বর্তমানে খুব বড় একজন ইউনিভার্সিটি প্রফেসর, আরেকজন খুব বড় মানে যে ব্যুরোক্র্যাটস ওই থাকে। সভাপতি নিয়ে গোলমাল হইলো। গোলমাল হয়ে যাওয়ার পরে এই ফ্ল্যাটের তারা কিন্তু সমবায় রেজিস্টার্ড করা। সমবায় রেজিস্টার্ড করতে হয় এই জন্য যে তাহলে এইটাকে একটা ধরাছোঁয়ার একটা লর মধ্যে আনা যায়। কিন্তু যেই গোলমাল লাগলো অ্যাডহক কমিটি হয়ে গেল। সমবায় থেকে একজনকে দিয়ে দেওয়া হলো যে তুমি এখন এই সমবায় সমিতি দেখভাল করবা। এখন লাভের মধ্যে যেটা হয়েছে যে তারা এটা কন্ট্রোল ঠিক করার জন্য কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু এখন সেখানে ও ছাত্র বোধহয় এসে গেছে মানে অনলাইনে। তো আদার স্যার, তো আমাদের ওই ফ্ল্যাটে যেটা ঘটনা ঘটছে, দুইজনই খুব শক্তিশালী। যখন গোলমাল লাগছে তখন আপনি অ্যাডহক কমিটি ফর্ম করছে। অ্যাডহক কমিটি এখন হওয়াতে যেটা হয়েছে যে ফ্ল্যাট মেম্বারদেরকে 1000 টাকা করে মাসিক কন্ট্রিবিউশন বেড়ে গেছে। কারণ এখন সমবায়ের লোকেরা আসলেই তাদেরকে বিভিন্ন রকমের কিছু দিতে হয়। আর কোনো কাজ হচ্ছে না, এখন সব শেষ। সঞ্চয়ের টাকা পয়সা যা আছে সব কিন্তু খাওয়া দাওয়া করে ওটা ফিনিশ। আজকে দিদার এত বড় সমবায় সমিতি আছে কোথায়? কিছু নাই। দিদারের যে শয়ে শয়ে ট্রাক্টর এখন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে চলে গেছে। তার মানে আমি যেটা মানে বলতে চাই, এই কথাগুলো খুব মানে ওপেনলি বলা, ফোরামে বলা খুব মুশকিল। যেমন আমি আমার সচিব, সমবায় সচিব, জাস্ট কিছুদিন আগে মানে বছর আড়াই আগে, আমার শেষের দিকে আমরা একটা সমিতিতে গেলাম। এখানে ডক্টর তোফায়েল খুব ভালো জানেন, ডক্টর মিহিরকান্তি মজুমদার খুবই জানেন। তারপরেও আমি কথাটা এইভাবে বলি যে দেখা যাচ্ছে যে আমরা সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি, ডক্টর আক্তার হামিদ খান শেষের দিকে একটা কথা বলে গেছিল যে আমাদের যে এই যে টু টায়ার কোঅপারেটিভ এটা ঠিক মতন কাজ করছে না। ওই যে কাজ করবে কেমনে করে, কারণ বিআরডিবির সঙ্গে তো সমবায়ের কোনো মিল নাই, তেল আর পানি হয়ে বসে রয়েছে। কে বড়, এই বড় ছোট তো ঠিক করতে পারতেছে না, এবং কে কারে কন্ট্রোল করবে সেটা ঠিক করতে পারতেছে না। এবং এটা কোনো এক পক্ষ না, দুই পক্ষে সমস্যা আছে, দুই পক্ষই সমস্যা আছে। তো এখন ওইখানে যেটা দেখা গেল আমাদের সমবায় মানে সচিব মহোদয় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি গাইবান্ধাতে আমাদের একটা প্রোগ্রামে, যেখানে একটা কমিউনিটি বায়োগ্যাস নিয়েছে, তারা নিয়ে অনেক পয়সা করে তারা মানে সঞ্চয় করেছে, ফার্টিলাইজার বিক্রি করতেছে, গ্যাস বিক্রি করতেছে, খুব বড়। তো এখন দেখা যাচ্ছে যে তারা বেশি লাভ দেখাচ্ছে না। কারণ কি, পয়সা আবার শেয়ার বাড়াচ্ছেন না কেন? শেয়ার যদি বাড়ায় তাহলে অডিট স্যার জেলা লেভেলে চলে যাবে। যদি একবার জেলা লেভেলে যায় তাহলে আর কম টাকা দিয়ে অডিট করা যায় না। যার জন্য টাকাটা কম দেখাইলে এটা উপজেলা থেকে এই অডিটটা কি যাকে দেখভাল করতে দেওয়া হয়েছে তার ভয়ে ওই সমবায় আর বড় হয় না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমি পল্লী একাডেমি প্রোগ্রাম মহাপরিচালক 8 বছর, আমি পরে 8 বছর ছিলাম। আমি প্রথমে দেখলাম যে আমাদের একটা পল্লী উন্নয়ন মানে একাডেমি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতি আছে। আমাদের সেখানে আমাদের 20 লাখ টাকা আমাদের মূলধন নাই। আমি বললাম যে এটা কিভাবে হয়। আমি এটাকে মূলধন বাড়াতে আমি আসার আগে প্রায় 4 কোটি ক্রস করে আমরা আসছি। এখন আমার লাস্টের যেটা হলো যে আমার লাভ হইলো যে 100 টাকা আমরা 35 টাকা লাভ দিলাম, লাভ আরো বেশি। তো 35 টাকা যদি লাভ দেই তাহলে আমাদের এই যে সমবায় সমিতি যে আমরা লাভ করছি 35%, এই লাভ যদি আমি শো করি তাহলে আমার এখান থেকে 3% সমবায় উন্নয়ন তহবিলে চলে যাবে। আমি যখন এই যে আমাদের এই সমবায় সমিতি, আমরা একটা প্রাইভেট কোম্পানি ব্যবসা করে, সমবায় সমিতি ব্যবসা করে। এখন সমবায় সমিতি ব্যবসা করলে আপনার যে লাভ দেখাবেন, শো করবেন, সেই লাভের কিন্তু 3% আপনার সমবায় উন্নয়ন তহবিলে দিয়ে দিতে হবে। আমাদের ডক্টর মিহিরকান্তি মজুমদার স্যার যখন সচিব ছিলেন এটাকে রিফর্ম করার জন্য এতই চেষ্টা করলেন এবং এটা একটা করেও ফেললেন, কিন্তু যেই উনি চলে আসতেন বাস আবার যেই কার সেই। এবং লাস্টে আমি যখন এটা নিয়ে খুবই করলাম, আমি একটা কমিটি ছিলাম, তা আমি বললাম যে না, এই যে দেখেন অন্য কোম্পানি যখন বিজনেস করতেছে আইটি ভ্যাট ট্যাক্স সবই দেয়, সমবায়ীরা কিন্তু আইটি ভ্যাট ট্যাক্স সবই দেয়, কিন্তু সমবায়ী লাভ করলে তাহলে তাকে আবার ওইটা তো দিল আবার 3% দেওয়া হলো। তো এখন সমবায় উন্নয়ন বলতে কি বোঝায়? সমবায় উন্নয়ন বলতে সমবায়ের যারা কর্মকর্তা আছে তারা ভ্রমণ করে, তারা বিভিন্ন অনুষ্ঠান করে,
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে, কোটি টাকা খরচ করে। সমবায়ের কি হইলো? সমবায়ের তো হইলো না। তো এখন ওই আমরা যখন এটা করলাম, তখন ওই সমবায়ের লোকই বুদ্ধি দিল যে স্যার আপনারা 35% লাভ না দেখা একটা কাজ করেন স্যার, এই ঈদের মধ্যে আপনারা একটা কাজ করেন, 10% আপনারা বোনাস ভাগ করে দিয়ে দেন, দিয়ে 35-এর জায়গায় 25% শো করেন, অথবা 15% দিয়ে দেন, তাহলে 20% শো করেন। তাহলে ওই লাভ যে 20% হইলো, তাতেও দেখা যাচ্ছে আমার প্রায় 1 লক্ষ টাকা ওই সমবায় উন্নয়ন তহবিল আমাকে দিতে হবে। তো সমবায়টা যাবে কোন টাকা দেয়া? আর সমবায় যখনই টাকাটা জমবে, তখনই এখানে আপনার যার কোনো শেয়ার ঠিক মতো নাই, সঞ্চয় ঠিক মতো নাই, মাসুল পাওয়ার ঢুকে, যেমন আপনার দিদার সমিতি, ডক্টর তোফায়েল আহমেদ এটা খুব ভালো করে বলতে পারবে, ধ্বংস হলো কেমনে? যাহা মনে করেন যে এখানে টাকা পয়সা জমে গেল, এখানে গেল এবং এখানে ডেমোক্রেটিক কথা কইলা ঢুকে এটার তছনছ করে ফেলে দিল। তো আমি কোন সেফটি অ্যান্ড সিকিউরিটিতে আমি এই সমবায় আমার তহবিল আমি সংগ্রহ করব? আমি আর একটা উদাহরণ দিলে, যেহেতু এখানে মিহির স্যার আছে, এগুলো এক কথা বারবার করে বলা হয়েছে, এবং তো এই যুদ্ধ করে ওই শেষ পর্যন্ত করে আসছে, ঘুরে ফিরে আবার যে সেই হয়ে গেছে। ডক্টর তোফায়েল আহমেদ ওই বহু যুদ্ধ করছে, ওই যে সে এখন ওই কয় আগের মনে যা লাগে কয়ে যাক, আমাকে মনে যা আছে আমরা কইরেই যাবো, এইটাই মনে করেন যে চলতেছে। আমি একবার আমার এই আমি বোধহয় প্রায় 15-16 বছর আগে আমাদের কুমিল্লা বার্ডের একজন ডাইরেক্টর আমাদের ডিজি হয়ে গেলেন। তো উনি কথায় কথায় খালি কুমিল্লা বার্ডের কথা বলতেন। তা আমাদের একটা ইরিগেশন প্রজেক্টে, এটা হলো নাম শিলকমর মানে কৃষক সমবায় সমিতি, তার যে সভাপতি ছিল, তো উনি ওই সভাপতিকে আমারে বললো যে এরকে নিয়ে যায় কুমিল্লায় সমিতিগুলো দেখায় নিয়ে আসি। তা আমরা ওই আফতাবউদ্দিন মাস্টারে নিয়ে গেলাম কুমিল্লার পাঁচকিত্তা সমবায় সমিতিতে। পাঁচকিত্তা সমবায় সমিতির সভাপতির নাম হলো জহির। যে জহির আর আফতাব যখন একসঙ্গে বসলো, আমরা ওখানে বসা, তে পাঁচকিত্তা সমিতির সভাপতি আফতাবউদ্দিন মাস্টারকে জিজ্ঞাসা করলো, এ ভাই আপনার সমিতিতে কেমন টাকা পয়সা আছে? কয় আমার সমিতিতে এমন কোনো টাকা পয়সা নাই। কয় তাহলে আপনার কাছে আমরা কি শিখবো? তো আফতাব মাস্টার জিজ্ঞাসা করলো, ভাই আপনার কি আছে? কয় আমাদের সমিতিতে এত টাকা আছে, এতগুলা দোকান আছে, আমাদের পুঁজি এই আছে এই আছে এই আছে। কয় আপনি একটা বোকা লোক। কয় কেন? কয় আপনি তো আর সভাপতি থাকতে পারবেন না। এখন এখানে কিন্তু আপনাকে গুতা মেরে ফালা দিয়া এই সমিতিটাই নষ্ট করার বুদ্ধি বাইর করছেন আপনি। দেখো আপনি কি বুদ্ধি? কয় আমি অন্যরা এই সমিতিতে একে করে পানির বিল নেয় ধরেন 3,500 টাকা, আর আমি নেই 1100 টাকা, আমি 1 টাকাও জমা করে থুই না। আমার সমিতিতে কোনো টাকা পয়সা নেই। আমার সমিতিতে যারা আছে সার্ভিস পাচ্ছে কম পয়সায়। আপনি ডিপটি সার্ভিস চার্জ কত নেন? কয় আমি একে করে নেই 4,000। কয় 4,000 মানে আপনার খরচ হয় 1,000, 3,000 টাকা জমাইছেন, এই টাকাই আপনার কাল হবে, এই টাকা পাঁচকিতা সমবায় সমিতি ধ্বংস হয়ে যাবে। আমার শিলকমর সমবায় সমিতি কোনোদিনই ধ্বংস হবে না। আমি এত মানি যে এখানে আমি টাকাই জমাই না। তার মানে আফতাবউদ্দিন মাস্টারের ভিতরে একটা বিরাট ভয় আছে। কারণ এই ভয় তার কোত্থেকে আসছে? এই ভয় আসছে কুমিল্লা দিদার থেকে, এই ভয় আসছে মিল্কভিটার থেকে, এই ভয় আসছে বড় বড় যেগুলো সমিতি, যেখানেই টাকা জমে সেখানেই কন্ট্রোলিং অথরিটি বলতে কোনো কিছু নাই। আমি আমার একজন মানে সচিবের কাছ থেকে বলতে শুনছি, এই দেশে সবাই কাজ করে, যাকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোনো রকমের দেখভাল করে না, তাদের কোনো দায় দায়িত্ব নাই। আজকে এই যে মনে করেন যে অথরিটি, এই সমবায় দপ্তর যে অথরিটি, তার যে কত ক্ষমতা, যেটা এটা মিহির স্যার এটা ভালো বলতে পারবে, যে তো মানে আকাশে আছে যত তারা, সমবায় আছে তত ধারা, তুই যাবি কই? তুই আমার সঙ্গে কম্প্রোমাইজ না করিস, যে তোর আমি সমবায়ের 12টা বাজায় আমি 13টা ঠেকাই দেব। তার মানে আকাশে আছে যত তারা, সমবায় আছে তত ধারা, তাহলে আপনারে ধরতে কতক্ষণ লাগে? এখন আপনি সমবায় চালাইতেছেন, আপনার সভাপতি আপনার এমন একটা প্যাচে ফেলে দিবে যে শেষ পর্যন্ত লোকের কেসে পড়ে যাবেন। তো যার জন্য ওই গোটা দেশেই সার্বিক যে অবস্থা, সেইখানে যে কোনো কাজ করতে গেলে আমি আবার বলবো যে আজকে আমরা যারা বলতেছি যে বঙ্গবন্ধুর নাম বলে বলে যে বঙ্গবন্ধু বলে গেছে সমবায় করতে হইব, এই যে বঙ্গবন্ধু কিন্তু এই সমিতি বলে নাই। বঙ্গবন্ধু করেছিল সেই দিদারের মতন সমবায় সমিতি, বঙ্গবন্ধু করে গেছে মিল্কভিটার মতো সমবায় সমিতি। আজকে খালি আপনারা দেখেন যে মিল্কভিটা সমবায় সমিতিতে সমবায়রা কি করতেছে, আর মনে করেন যে আপনার যারা ব্যুরোক্র্যাটস, যাদের সরকারি কর্মকর্তাদের ঢুকায় দেওয়া হয়েছে,
তারা কি করতেছে? তারা ওখানে যায় সুযোগ সুবিধা নিয়ে যা জমানো টাকা পয়সা আছে সব টাকা পয়সা মানে যে আর কোথায় পারফরমেন্স, কোথায় কি, বড় তো হয় না এখানে, 6 কোটি না 1000 কোটি টাকা সরকারি ইনভেস্টমেন্ট, কিন্তু তার কোনো আউটপুট কিভাবে আসবে? তার মানে কি এটা ঘুরে ফিরে একটা অধিদপ্তর হয়ে গেছে, যত বিআরডিবি একটা অধিদপ্তরের মতন হয়ে গেছে। কোনো অটোনমি নাই, কোনো সমবায় সমিতি অটোনমি নাই। অটোনমি কথা বললে সমবায় অধিদপ্তর যা ধরবে ঠাইছা। আপনি কেমনে করে সমবায় সমিতি? মতিন ভাই, আমি মনে হয় একটু বেশি বলি। মতিন ভাই আমরা আপনার কাছে আবার আসবো। না না, আপনি আমাদেরকে মানে আউটলাইনটা মানে বেসটা দিয়েছেন, আসলে এটার প্র্যাকটিসটা কি বর্তমানে, এটার কনটেক্সটটা আমরা আপনার কাছ থেকে খুব পরিষ্কারভাবে পেলাম। আমরা একটু যাব ডক্টর তোফায়েল আহমেদের কাছে। আমরা স্যারের কাছে আমরা যে জিনিসটা জানতে চাইবো যে আসলে এই যে সমবায়ের যে ভিতরের যে দুর্বলতাগুলো বা এখানে যে আমাদের কিছু কিছু অ্যানোমালিজ আছে, এটা তো সর্বজন স্বীকৃত, এবং কিন্তু আমাদের সরকারের বা আমাদের পলিসি মেকারদের কখনোই কিন্তু সমবায়ের ব্যাপারে তাদের আগ্রহের কমতি ছিল না। সুতরাং তারা চেষ্টা করছেন বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের আন্দোলনকে আরো জোরদার করার জন্য। আমাদের প্রধানমন্ত্রী বারবার এই কথাগুলাই বলে যাচ্ছেন, এবং কিন্তু তারপরেও এই যে অ্যানোমালিজ গুলো কেন দূর হচ্ছে না, অথবা আমি আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে 70-এর দশকে বা 60-এর দশকের যে কোঅপারেটিভ নিয়ে কথা বলা শুরু করেছি, এইটার আসলে কোনো গবেষণা আপডেট এগুলা আমাদের কতটুকু হয়েছে, আমরা কোন জায়গায় আছি? তোফায়েল আহমেদ। হ্যাঁ, বলো। দর্শক মন্ডলী, স্যারের আজকে বিদেশ থেকে আসতেছে, সুতরাং স্যার একটু ব্যস্ত আছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় যে আমি জি স্যার বারবার টেলিফোন আসছে। আমি বলি এটা এত সংক্ষিপ্ত আলোচনায় এবং এই ওয়েব এই ডিসকাশনে কতটুকু আমরা যেতে পারবো, আমি প্রথমে জনাব ডক্টর মহির বাবু এবং ডক্টর জয়নুল আবেদিন, ডক্টর মতিন, এরা যে যুক্ত হয়েছেন সেজন্য খুব ভালো লাগছে, কারণ এরাই সমবায়ের অনেকগুলো মেমোরি এখানে আছে, এগুলো নিয়ে কথা বলা সম্ভব হবে। সমবায় বিচ্ছিন্ন একটা অর্গানাইজেশন হিসেবে দেখলে এটার কোনো ভবিষ্যৎ নাই। এটাকে যদি সরকারি কর্ম, ব্যক্তিকর্ম, মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলোর সাথে সামঞ্জস্য রেখে সমবায়কে একটা কাঠামো হিসেবে বা একটা সংগঠন হিসেবে দেখি, তখন তার কিছুটা ভ্যালু আসে। এখন সমবায়টা যেটা মতিন সাহেবের যে বক্তব্য থেকে, যে ক্ষোভ থেকে, যে তার অভিজ্ঞতা থেকে কথাগুলো আসছে, কারণ মতিন সাহেবরা কুমিল্লা একাডেমিতে যে যতগুলো নতুন নতুন ইনোভেটিভ কাজ করেছেন জ্বালানি নিয়ে, এটাও তারা কোঅপারেটিভের মাধ্যমে গ্রামে দেওয়ার চেষ্টা করেছেন। মানে ওই কোঅপারেটিভের মধ্যে কন্টেন্ট দিয়েছেন, এটা একটা জ্বালানিটাকে কিভাবে সাশ্রয় জ্বালানি কিভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সমবায়ের মাধ্যমে, তার একটা মডেল এখানে পাওয়া যায়। তারপরে ধরেন ওনারা যে গৃহায়ন, এই যে গৃহায়নের যে একটা বড় আধুনিক প্রকল্প গ্রহণ করেছিলেন, সেখানেও কিন্তু এই গৃহায়নের মধ্যে এক ধরনের সমবায়ের সিস্টেম তারা এখানে অ্যাডপ্ট করে দিয়েছিলেন। ঠিক একইভাবে কৃষি, অন্যান্য বিষয় সবগুলো তো আছেই। ইরিগেশন নিয়ে তো দীর্ঘদিন ধরে এগুলো চলছেই। তো এখন যেটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের সমবায় নিয়ে কাজ এবং কথা অনেক বেশি হয়েছে, কিন্তু বাংলাদেশের সমবায়টাই হচ্ছে এখন সবচেয়ে দুর্বলতম। যদি আপনি আশপাশের দেশগুলো দেখেন, ভারত, শ্রীলঙ্কা, এদেরকেও দেখেন আপনি, তাহলে কিন্তু আমাদের অবস্থান অনেক দুর্বল জায়গায়। আমাদের এই সমস্যাটার কারণটা কি? কারণ আমাদের সমবায়ের উপরে প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, ভালো প্রতিষ্ঠান আছে যারা সমবায় নিয়ে গবেষণা করতে পারে, প্রশিক্ষণ দিতে পারে, এগুলো প্রতিষ্ঠান আমাদের অনেক বেশি। কুমিল্লা বলেন, আরডিএ বলেন, সমবায় নিজস্ব একাডেমি বলেন, এগুলো আমাদের অনেক বেশি। বিআরডিবির যেসব একাডেমি আছে সেগুলো বলেন। কিন্তু আমাদের সমস্যাগুলো এত এরকম হয়ে গেল কেন? আমাদের সমস্যাগুলোকে আমি যেটা দেখেছি যে একদিক থেকে হয়েছে আমাদের যারা পলিসি মেকার, যে আপনি বললেন আমাদের উৎসাহের কোনো ঘাটতি নেই সরকারের দিক থেকে, প্রধানমন্ত্রীর কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা, নো, আমাদের প্রচুর ঘাটতি। এটা বাদ একটা কথা বলা এক জিনিস, এটাকে আত্মস্থ করে আমার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে প্রয়োগ করা অন্য জিনিস। যারা ডেভেলপমেন্ট কৌশলের মধ্যে সংগঠনকে ফিট করবেন, প্ল্যানিং কমিশন, বিভিন্ন মিনিস্ট্রি বা আমাদের যা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, তাদের মধ্যে এই বিষয়ে কোনো চিন্তাই নেই, ধারণাই নাই। এখন মার্কেটের কথা বলা হয়, মার্কেটের কারণে হয়তো সংগঠনের উপর থেকে এমফেসিস কমে যেতে পারে, কিন্তু আমি মনে করি যে মার্কেটে কম্পিট করার জন্য সমবায় কিন্তু একটা উপযুক্ত প্রতিষ্ঠান।
তো এগুলো তো আমরা কখনো কোনোভাবেই আবার একটু কয়েক সেকেন্ড। হ্যাঁ জুয়েল, জুয়েল, হ্যালো জুয়েল, ওয়ালাইকুম আসসালাম। কে? তমাল? তমাল হচ্ছে যে রিনার ছেলে, রিনার। স্যার আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, আমার তো আনমিউটে আছে। আনমিউট তো আছে স্যার, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। মিউট হয়ে আছে? স্যার বলেন স্যার আপনি। এখন ঠিক আছে স্যার, বলেন। আচ্ছা, আমাদের সমবায় বিষয়টাকে যদি আপনি এটা প্রজেক্ট করে সমবায়কে অনেক দূর নিতে পারেন, হঠাৎ করে কিছু লোন টোন দিয়েও কোনো একটা প্রজেক্টের সহায়তা একটা সমবায়কে কিনা আপনি উজ্জ্বল করতে পারেন, কিন্তু সরকারের যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু সমবায়ের কোনো স্থান নাই। আপনি প্ল্যান ডকুমেন্টগুলো পড়ে দেখেন, 5 ইয়ার প্ল্যান ডকুমেন্টগুলো পড়ে দেখেন, এখানে কিন্তু সমবায় নামে কোনো শব্দও পাওয়া যায় না, নাই। পল্লী উন্নয়ন শব্দটা ভেগলি আসে, এটারে কিন্তু কোনো একটা ডেফিনিট কোনো গোল নাই। আর এখন পল্লী উন্নয়ন জিনিসটা খুব মেজনুমার। পল্লী উন্নয়ন বলে কিছু এখন নাই আর। পরিষ্কার কথা, আমার কথাটা খুব পরিষ্কার। কারণ ডেভেলপমেন্টটা একসময় পল্লী উন্নয়নে অনেক বড় এমফেসিস দিয়ে একটা বিষয় ছিল, কিন্তু এখন এসে আরবানাইজেশন এবং ডেভেলপমেন্টের যে টোটাল জিনিসটা এমনভাবে ডাইলিউট হয়ে গেছে, এখন বিশেষ করে আলাদাভাবে পল্লী উন্নয়নকে চিহ্নিত করা যায় না। কিন্তু আমি মনে করি এখনো সমবায়ের একটা বিশিষ্ট স্থান, আরবান ডেভেলপমেন্ট বলেন, রুরাল ডেভেলপমেন্ট বলেন, যে কোনো ক্ষেত্রে সমবায় নিজেকে অ্যাকোমোডেট করে নিতে পারে ইকোনমির মধ্যে। আমি এটা গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের কথা বলবো না, কারণ গ্রামীণ অর্থনীতি বলে আলাদা কোনো অর্থনীতি এখন পাবেন না আপনি। গ্রামীণ অর্থনীতি বলে কৃষিকে একটা পাবেন, কৃষির মধ্যে গ্রামের মধ্যে এখন নন ফার্ম অ্যাক্টিভিটি প্রচুর, যার ফলে গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ বলতে এখন এটা কিন্তু আপনি খুব একটা খুঁজে পাবেন না। আমি সমবায়টাকে সেজন্য যে কোনো উন্নয়নের একটা ভেহিকেল হিসেবে যদি ধরেন, আরবান রুরাল সবখানেই সমবায়ের সম্ভাবনা আছে, কিন্তু জিনিসটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি যেটা আমরা নিচ্ছি, সেই ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি সমবায় নামক প্রতিষ্ঠানের কোনো ভূমিকা কোথাও নাই, এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে এই আমাদের যেসব গবেষণা হয়, গবেষণার কথা বললেন তো আপনি, এই গবেষণাগুলো কিন্তু সবসময় নিড বেসড না। এটা আপনার প্রবলেম তারিত গবেষণা না, সমস্যা তারিত গবেষণা না, সমস্যার সমাধানের গবেষণা না। গবেষণার জন্য কোনো এজেন্সি টাকা দেয়, তখন গবেষকরা লাভ দিয়ে এর মধ্যে পড়েন, কারণ গবেষণাটা হচ্ছে এখন একটা উপার্জনশীল কাজ। এটা সমাজ উন্নয়ন, নলেজ ডেভেলপমেন্ট, এটা খুব গৌণ। সেজন্য কনসালটেন্সি ফ্রেমওয়ার্কের যে গবেষণাগুলো, এর মধ্যে সমবায় নামক প্রতিষ্ঠান যার কোনো স্থান নাই, কারণ এখানে কেউ টাকা দিচ্ছে না, সেজন্য সমবায়ের উপরে কোনো গবেষণা নাই এবং কেউ এটার মধ্যে আগ্রহী না, কারণ এখানে কোনো টাকা নেই। আচ্ছা, এখন সমবায়ের গবেষণা বললেন, ব্যবস্থাপনা টাকার কাছে আছে, যেটা মতিন সাহেব বললেন। সমবায়টাকে যে আপনি ব্যবস্থাপনা করবেন, যারা করছেন সমবায় অধিদপ্তর বিশেষ করে, আর এখন বিএডিবি তো সমবায়ের কথা বলে না, কারণ বিএডিবি সমবায় করে বলে তো মনে হয় না। সমবায় শব্দটা তাদের থেকে চলে গেছে, তারা অন্য কিছু করেন, অনেক কিছু করেন। হ্যাঁ, সমবায়ের একটা টাচ আছে এখানে, কিন্তু এটা সমবায় নাই। সমবায় শব্দটা কিন্তু ওখানে খুব বেশি ডমিনেন্টলি থাকে না, কারণ এটা প্রকল্পের অংশ হিসেবে তারা কাজগুলো করেন। একটা প্রকল্প রচনা করা হয়, সেই প্রকল্প বিভিন্ন জন অর্থায়ন করেছে, করে তারা এগুলোকে করেন। সমবায়টাকে একটা ভেহিকেল হিসেবে দীর্ঘদিনে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সেটা করা হয় না। তাদের সিসিসিএ গুলো কোথায় আছে এখন তারা বলতে পারবে না, ইউসিসিএ গুলো, এবং এগুলো মোরলেস এখন ডরমেন্ট, কিন্তু একটা স্ট্রাকচার আছে। সমবায় অধিদপ্তরের মধ্যে যেটা প্রবলেম হচ্ছে, যারা ডক্টর মিহির কুমার রায় আছেন, উনি বলবেন, সমবায় অধিদপ্তরটার একটা গঠনটা অত্যন্ত বিদ্যুটে। সমবায় নামে একটা ক্যাডার আছে, ক্যাডার সার্ভিস থেকে লোক আসেন, কিন্তু তারা সমবায় জীবনটা পুরো অতিবাহিত করেন না। তাদের কিন্তু ক্যারিয়ার পাথটা সমবায়ে না। তারা ডেপুটি সেক্রেটারি হয়ে যাওয়ার পরে, লেভেলে যাওয়ার পরে তারা উপায় খোঁজেন কিভাবে এখান থেকে বের হয়ে অন্য সার্ভিসে আত্মীকৃত হবেন, এবং তাই করে বেশিরভাগ ক্ষেত্রে। দেখবেন সমবায়ের যারা ক্যাডারের অফিসাররা ঢুকেছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভস হিসেবে, তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু সমবায় থেকে বেরিয়েই বেঁচে গেছেন, তারা হাফ ছেড়ে বেঁচেছেন, কারণ তারা এখানে খুব একটা বেশি অ্যাম্বিশাস কিছু দেখে না। এখন সমবায়ের নিজস্ব যেই সব লোকগুলো রিক্রুট করা হয়,
ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, অডিটর, অ্যাসিস্ট্যান্ট অডিটর, এইসব বিভিন্ন পদে তারাই গিয়ে একসময় সমবায়ের এই মাঝ লেভেলের জিনিসটা তারা দেখে, কিন্তু আবার উপরের দিকে কিন্তু ঠিকই আবার ডেপুটেশনে সরকার থেকে লোক আসেন কিছুদিনের জন্য রাজত্ব করার জন্য। তো তাদের কিন্তু কোনো রকমের সমবায়ের মধ্যে কোনো রকমের আগ্রহ থাকে না। তারা আসেন একটা সরকারি কাজ হিসেবে আসেন, যে কয়দিন থাকেন এখানে কোনো রকমে চালিয়ে চলে যান। এখানে কোনো সাবস্টেন্টিভ চেঞ্জের কোনো চিন্তা এখানে নেই। এগুলো হচ্ছে অধিদপ্তরের, আমি একটা জাস্ট খণ্ডচিত্র আপনাদেরকে বললাম। যেসব এখন তো মহাপরিচালক হয়ে আসেন, আগে রেজিস্ট্রার হয়ে আসতেন, তারা কিন্তু এসেই 2-1 বছর 3 বছর থাকেন। এর মধ্যে কিন্তু তারা এখানে বেশি কিছু কোনো সময় করেন না, মোটামুটি প্রশাসন চালিয়ে গিয়েই ঢাকা শহরে একটা জায়গা, বসার জায়গা পাওয়া খুব ডিফিকাল্ট। এখন এত বেশি লোকের প্রমোশন হয়ে গেছে, সেই জন্য মিল্ক বিড়াতে গিয়েও ঢুকে পড়েছেন, আর একটা ভালো সমবায় পেলে ওখানেও ঢুকে যাবেন। কিন্তু এইখানে সমবায় যিনি আসেন তারা কিন্তু কোনো সময় খুব একটা কিছু একটা সাবস্টেন্টিভ করেন নাই। যেমন আগে এসছেন যারা, যদি ধরেন আপনি এজেডএম শামসুল আলমের কথা ধরেন, এরকম কিছু এসছেন লোকজন, তারা কিন্তু বহু কাজ করার চেষ্টা করেছেন এবং করেছেন। আমি বলবো এই এজেডএম শামসুল আলমকে দেখেছি, উনি যখন ওখানে ছিলেন রাত দিন এই সমবায় ছাড়া কিছু ভাবতেন না। এমনও হয়েছে উনি রাত কিন্তু অফিসে কাটিয়েছেন, সকালবেলা মতিঝিলের ওইখানে বাসাতে বাইরে যে পিঠা বানায় ওই পিঠা খেয়ে নাস্তা করেছেন। এগুলো কিন্তু কিংবদন্তি হয়ে আছে, কিন্তু বেশি কিছু করতে পারেননি। এটা কারণটা কি? আমি অধিদপ্তরের কথা এতক্ষণ বললাম, অধিদপ্তরের যে স্টেরাইল একটা অধিদপ্তর এটার কথা, কিন্তু সমবায়ীদের মধ্যে একটা কতগুলো কায়েমি স্বার্থবাদী সমবায়ী আছে। মতিঝিল কেন্দ্রিক ছিল আগে, এখন ওগুলো আগরগাঁও কেন্দ্রিক সমবায়ী হবেন। তারা এসে কিন্তু সমবায়ের যে ইউনিয়ন আছে এগুলোর নেতৃত্ব নিয়ে সমবায় অধিদপ্তরকে কবজা করে রাখে। তারা সমবায়ের উন্নয়নে কিন্তু কোনো ভূমিকা রাখে না। তার আগে ছিল যে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এমপি, তারা আবার এসে এইখানে এইসব অধিদপ্তর এইগুলোর চেয়ারম্যান নেতৃত্ব নিয়ে নিতেন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান হয়ে যেতেন, এগুলো করতেন। এরা কিন্তু কোনো সময় এই সমবায়কে উন্নয়নের দিকে নিয়ে যান নাই, নিতে পারেন নাই। তাহলে এইখানে দুইটা বড় ধরনের শনির রাহু এইখানে সমবায়ের ভিতরে আছে। একটা হচ্ছে সমবায় নেতৃত্ব, সমবায়ের উপরের দিকের কিছু নেতা যারা সমবায়টাকে কবজা করে তারা ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেন। আরেকদিকে হচ্ছে কোনো রকমের কমিটমেন্টবিহীন এবং কোনো রকমের দায়িত্ববিহীন এবং কোনো রকমের ট্রান্সপারেন্সি ছাড়া একটা অধিদপ্তর। আমার এখন কথা হচ্ছে, আরো অনেক কথা আছে, এগুলো বলছি না। আমার এখন যেটা স্টাডির বিষয় বা আমার অবজারভেশন বলেন, যাই বলেন, দীর্ঘদিন ধরে আপনার দ্বিমত প্রশ্ন করতে পারেন। ডক্টর মিহির রায় আছেন, মতিন সাহেব তো আসেনি। দেখেন যে এই এত বড় অধিদপ্তর এবং এত অফিসার, এদের কোনো প্রয়োজন নেই সমবায়কে যদি রক্ষা করতে হয়। একটা ছোট্ট অফিস দরকার, আর যদি অফিস লাগেও তাতে লাগবে সমবায়কে প্রমোশনের জন্য। এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমার দরকার, এখানে আর ফাইন্যান্স বুঝে এরকম লোক দরকার সমবায় দপ্তরে যদি থাকে। আর বাকি যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে এত লোক আছেন, ল আইন এই করার জন্য, ধরার জন্য, এগুলোর কোনো প্রয়োজন নাই। সমবায়টাকে তার লোকদের হাতে ছেড়ে দেন, তারা তাদের সমবায় চালাবে। এখানে আপনার বেশি কিছু করার নাই, কারণ টাকা তার, সংগঠন তার, মাতবরি কেন আপনার। সেই জন্য সমবায়ের এই আইনগুলোর এত জটিল আইনের কোনো প্রয়োজন নাই, এত ধারার কোনো প্রয়োজন নাই। আইন আবার বিধির পরে আবার সার্কুলার, এগুলোর কোনো রকমের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এক মিনিট আবার, হ্যালো, ইউএস বাংলা ছাড়া ইন্ডিয়া থেকে আর কোনো ফ্লাইট আসবে না। চেন্নাই থেকে এটা একটাই ফ্লাইট। হ্যাঁ, ঠিক আছে, ওকে। না, আচ্ছা, এখন এই অধিদপ্তরের প্রসঙ্গ যদি আসে, আমি বলতে চাই যে ছোট্ট একটা অধিদপ্তর সরকার দরকার আছে, ঠিক আছে। এত বড় বিশাল প্রতিষ্ঠানের দরকার নেই, থাকলেও তাদের রোলটা ডিফারেন্ট হওয়া লাগবে। রোলটা হবে মূলত প্রমোশনাল। আপনি বিজনেস অ্যাডভাইস কিছু দেওয়ার মতো লোক আছে ওখানে? এত বড় বড় প্রতিষ্ঠান সমবায়ের আছে, অনেক বড় বিজনেস অনেকের আছে, এখানে বিজনেস অ্যাডভাইস কোথায়? স্যার, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু ইয়ের কাছে যেতে চাই, আমাদের সচিব মহোদয়ের কাছে, যাকে আমরা এখনো মনে করি উনি আসলে আমাদের পলিসি। আমি একটু আরেকটা কথা বলে শেষ করি, ওনাকেও এটার মধ্যে আসতে হবে। জি জি। আমি 2000 সনের ওই গোড়া থেকেই বা 99 সন থেকেই একটা কথা বারবার বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে সমবায়ের কোনো সাপোর্ট সিস্টেম নাই, শুধু নিয়ন্ত্রণ সিস্টেম আছে অধিদপ্তর পরিদপ্তরের মাধ্যমে, কিন্তু কোনো সাপোর্ট দেওয়ার কেউ নাই। সাপোর্ট দেওয়ার জন্য এনজিওকে সাপোর্ট দেওয়ার জন্য পিকেএসএফ আছে,
এনজিওতে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংক আছে, কিন্তু ব্যাংক লোনও কোঅপারেটিভ পায় না বিভিন্ন রকম কারণে, রিজনে। আর পিকেএসএফ এর মতো কোনো সংগঠন, পিকেএসএফ এর কিন্তু ম্যান্ডেটেড সমবায়কে ঋণ দেবে না এরকম বিষয় নাই, কিন্তু তারা সমবায়ের দিকে যায় না। আমি পিকেএসএফ কে এই জিনিসগুলো জিজ্ঞেস করেছি, কারণ আপনাদের ম্যান্ডেটে যা আছে তাতে তো এরা লোন পেতে পারে আপনার কাছ থেকে। তারা দেখলো কি এনজিওকে দেওয়াটা ইজিয়ার, তাদের মনিটরিং সম্ভব মানে ইজিয়ার হয়, কিন্তু কোঅপারেটিভের সংখ্যা যেহেতু বেশি, এখানে ছোট ছোট কোঅপারেটিভকে তারা আর নিতে চায় না। এটার জন্য কোনো একটা গার্জিয়ান প্রতিষ্ঠান হয়ে নিতে পারতো, এইটা সমবায়ের নাই কেউ, কারণ ইউনিয়ন এগুলোর তো কোনো অস্তিত্ব নেই, বা এদের তো এই ক্রেডিবিলিটি নাই, সুতরাং পিকেএসএফ আসে নাই। আচ্ছা, এখন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক এদেরকে হেল্প করে না, কারণ কমার্শিয়াল ব্যাংকও দেখে যে এখানে ম্যানেজমেন্টের জটিলতা আছে, বিভিন্ন রকমের মিটিং সিটিং এর ব্যাপার আছে, এগুলো লোনটা আদায় করবো কার থেকে, তারা একক ক্লায়েন্ট যায় না। এখন আমের যেটা প্রস্তাব ছিল দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে সমবায়ের একটা জাতীয় ব্যাংক দরকার, নিজস্ব ব্যাংক দরকার, কমার্শিয়াল ব্যাংক। এটা সমবায় ব্যাংক নামক যে একটা প্রতিষ্ঠান ছিল ওই রকম ব্যাংক না, এটা সমবায়ের একটা নিজস্ব ব্যাংক। কারণ আমার যুক্তি ছিল এই 13 নম্বর সংবিধানের 13 নম্বর আর্টিকেলে বলা আছে সমবায় একটা আলাদা সেক্টর অর্থনীতির, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং সমবায় সেক্টর। তাহলে পাবলিক সেক্টরে ব্যাংক আছে, প্রাইভেট সেক্টরে ব্যাংক আছে, সমবায় সেক্টরে কোনো ব্যাংক নাই কেন? সমবায় সেক্টরের জন্য এই ফোনটা ধরো, সমবায় সেক্টরের জন্য কোনো ব্যাংক নাই, সমবায়ের একটা সেক্টর ব্যাংক দরকার। এই সেক্টর ব্যাংকটা কিভাবে হতে পারে? এটা কি সরকার টাকা দিয়ে ব্যাংক করে দিবে? না, সরকার টাকা দিয়ে ব্যাংক করে দিলে এই ব্যাংক কিন্তু ঠিক কম্পিটিটিভ ব্যাংক হবে না, কারণ সরকার ওইভাবে নিয়ন্ত্রণ করবে লোকজন দিয়ে। এটা সমবায়দের টাকায়, সমবায়দের মাধ্যমে না, একটা সমবায় ব্যাংক হোক, এটার ইকুইটি সমবায় থেকে আসুক। হ্যাঁ, যদি দরকার হয় কিছু সরকার সাহায্য করতে পারে, সরকার কিছু শেয়ার কিনতে পারে, একটা ব্যাংক হোক, এবং এটা প্রফেশনাল এমডি দিয়ে চলবে, কোনো ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি দিয়ে না, যেমন কোঅপারেটিভ ব্যাংকে এটা আছে, এটা দিয়ে না। এটা সত্যিকার একটা ব্যাংক, এটা জেনারেল ব্যাংকিং করবে, এটা সমবায় নিজস্ব ব্যাংক হবে, এবং সমবায় অর্থায়ন এরা করবে, সমবায় ইকোনমিক সুপারভিশন এরা করবে, যেমন গ্রামীণ ব্যাংক যেমন তার ক্লায়েন্টদেরকে করে, ঠিক গ্রামীণ ব্যাংক এবং পিকেএসএফ এর কিছু জিনিস এখানে আসবে, এসে তারা সমবায়কে সহায়তা করবে। এরকম একটা ব্যাংক দরকার, এবং এই ব্যাংকের পুঁজিটা, প্রথম পুঁজিটা সমবায়দের থেকে নেওয়া হবে। তখনকার টাকা ছিল 200 কোটি টাকা দিলে একটা ব্যাংক হয়, সমবায়রা 200 কোটি টাকা না দিতে পারার কোনো কারণ নেই, সমবায়রা 200 কোটি টাকা দিতে পারত। আচ্ছা, কিন্তু এই আইডিয়াটা অনেকে গ্রহণ করবেটাকে, কারণ সরকারের দিক থেকে এরকম কোনো আর্জ ছিল না, সমবায়রা চেয়েছে, কিন্তু এটা সরকারের দিক কোনো আর্জ ছিল না, সরকার এইভাবে কোনো চিন্তা করে নাই। তো এখনো আমার মনে হয় সমবায়ের একটা নিজস্ব ব্যাংক ছাড়া সমবায়ের কোনো গতি নেই, কারণ আমার অধিদপ্তর দিয়ে সমবায় চলবে না। সমবায়ের ব্যাংকের কারণটা হচ্ছে সাপোর্টও দিবে সমবায়কে, ম্যানেজমেন্ট সাপোর্টও দিবে, ফাইন্যান্সিয়াল সার্ভিসও দিবে, তাকে সমবায়কে পুঁজিও দিবে। এরকমের একটা স্পেশালাইজড ব্যাংক দরকার। হ্যাঁ, এবং কারো কোনো পকেটের টাকা দিয়ে নয়, সমবায়দের টাকা দিয়ে হোক, এটা সমবায়দের টাকা দিয়ে হোক, গভর্নমেন্টের একটা অংশ থাকতে পারে, দরকার হলে আপনি অন্য জায়গায় এটাকে শেয়ার বাজার থেকেও টাকা নিতে পারেন, কেমন? কিন্তু যেমন ধরেন, আপনি এই উদাহরণ হিসেবে বলবো, নেদারল্যান্ডসের রাবো ব্যাংক, এটা সমবায়দের এই ব্যাংক, কিন্তু ওই দেশের নাম্বার 1 ব্যাংক। সুইজারল্যান্ডের ব্যাংক আছে, আবার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা আছে, এগুলো সমবায় ব্যাংক। ওই আদলে যাবেন কিনা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা কমার্শিয়াল ব্যাংক। এখন ডক্টর মিহির কুমার রায় বলবেন ওনাদের পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে এই রকম ডিফারেন্সটা কি, বা তারা সমবায়কে কিছু কোনো সাপোর্ট দিবেন কিনা। তবে আমার একটা ব্যক্তিমত হচ্ছে, এটা তো একটা প্রজেক্টের কিছু বেনিফিটের টাকা নিয়ে এটা করা হয়েছে, এবং ওই প্রকল্পের ভিতরে এটা ঢুকে আছে। এটা কিন্তু এটা ওপেন ব্যাংক হওয়া এখনো ওটা এরকম চালু হয়নি, এবং সমবায় এটা কিন্তু এই জাতীয় প্রজেক্টের সমবায়ের কারণে রিয়েল সমবায় কিন্তু গ্রো করছে না, কারণ এখানে আপনি অনেক সাপোর্ট দিয়ে কিন্তু একটা সমবায় গড়ে তোলেন, এবং এটা সুপারভিশন দিয়ে এই সমবায়গুলো পরবর্তীতে থাকে না। আর যে সমবায়গুলো নিজের সম্পদে গড়ে উঠে, তাদের সাথে কম্পিটিশনে ওরা মরে যায়, যেমন কৃষক সমবায় সমিতি, অন্যান্য গ্রাম সমবায় সমিতিগুলো, এদের ওই সাবসিডাইজড যে সাপোর্ট, এটার কারণে ওই সমবায়দের লোক আবার এখানে চলে আসছে। তো এই সমস্যাগুলো আছে। তবে আমার এই কনক্লুশন হচ্ছে, সমবায়কে যদি এখন নতুন করে বা মেইন স্ট্রিম আনতে হয়, ব্যাংকের চিন্তাটা করা উচিত। এটা কিভাবে করবেন, এক্সিস্টিং পল্লী ব্যাংকে রিফর্ম করে করবেন নাকি নতুন ব্যাংক হবে, এটা একটা বিষয় আছে। আর অধিদপ্তরের সাইজটাকে এরকম রেখে অধিদপ্তরের এই প্রথা কাজ করবে না। আর আইনটাকেও এত বাঁধন দিয়ে এই সমবায় রাখা চলবে না। এটা একটা বিজনেস অর্গানাইজেশন হবে, এটা কমিউনিটি অর্গানাইজেশন হবে, তাদেরকে তাদেরটা ম্যানেজ করতে দিন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার অনেক গভীরে আপনি আসলে আলোচনাগুলো তুলে ধরেছেন।
আমরা যদিও গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণের কথা যেটা বলি আমরা, সেটা হচ্ছে যে এখনো আমাদের গ্রামীণ অঞ্চলে প্রচুর রিসোর্স রয়ে গেছে যেগুলো আনট্যাপড এবং যেগুলোকে আসলে আমরা এখনো কাজে লাগাতে পারিনি। সুতরাং সেটা আমাদের সামাজিক পুঁজি বলি, আমরা আমাদের ন্যাচারাল রিসোর্স বলি, এরকম অনেক কিছু আছে যেটাকে আসলে এক্সপ্লোর করার জায়গা আছে। তো আমরা মনে করি যে এইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের গ্রামীণ অর্থনীতি আবার একটা পুনর্জাগরণ সম্ভব। এবং বিশেষ করে আজকে যে আমাদের কোভিড এর কথা বলছি, সেইখানে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের শহর এলাকার মানুষজন তারা অনেকেই গ্রামে চলে গিয়েছে, সুতরাং তারা সেখানে তাদের লাইভলিহুডের উপায় খুঁজছে। সুতরাং সেই জায়গায় গ্রামীণ অর্থনীতি একটা বড় মাধ্যম হিসাবে দেখা দিচ্ছে। আমরা মিহিরকান্তি মজুমদার স্যারের কাছে যাব। স্যারের প্রথমত হচ্ছে যে স্যার তো অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সম্পর্কে ওনার ব্যাপক উনি তো ওইটা যেহেতু সচিব ছিলেন, স্যার এগুলো সবই জানেন। আমাদের প্রশ্নটা হচ্ছে যে পল্লী সঞ্চয় ব্যাংক যেটি করা হয়েছে, যেটি আপনি তোফায়েল স্যার লাস্টে যেটা বললেন যে এটাকে কিভাবে আরো বেশি ইন্টিগ্রেটেড করা যায়, শুধুমাত্র একটি প্রকল্পের মধ্যে না রেখে আমরা আমাদের সমবায়ের আন্দোলনকে কিভাবে আরো বেশি কভার করতে পারি, সেটাই যেমন আমাদের দেখার বিষয়। আরেকটি হচ্ছে যে আমাদের দর্শকদের কেউ কেউ বলছে বিকল্পটা কি। এখন এই বিকল্পের যদি কথা বলি তাহলে তো পল্লী সঞ্চয় ব্যাংকের যে রেজিস্ট্রেশনের একটা অথরিটি আছে আমরা জানি, তো সুতরাং তারা যদি সেই অথরিটিটাকে কাজে লাগিয়ে আমাদের সমষ্টিক উদ্যোগগুলোকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বা করে, তাহলে কিন্তু আমরা সমবায়ের কনভেনশনাল যে প্রসেস আছে তার বাইরে একটা বিকল্প হয়তো খুঁজে পাবো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মিহিরকান্তি মজুমদার বাংলাদেশে অনেকগুলো ব্রেক থ্রু করেছেন। উনি আমাদের বাপার্ড বলে যে প্রতিষ্ঠানটি, সেটি ওনারই ব্রেন চাইল্ড, এবং পল্লী সঞ্চয় ব্যাংকও স্যারেরই ব্রেন চাইল্ড। সুতরাং আমি মনে করি যে উনি এখনো আমাদের পলিসি মেকারদেরই একজন, যার কাছে আমরা জানতে চাইবো যে এটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাটা কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো প্রথমে একটু দ্বিমত পোষণ করি, সেটা হলো যে বলা হলো যে পল্লী সঞ্চয় ব্যাংক বা ওই বাপার্ড এইটা আমার ব্রেন চাইল্ড, এটা ঠিক না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর। তবে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব সুযোগটা আমি পেয়েছি, এই 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 সুযোগটুকু আমার। তো এখন হলো যে যেটা ডক্টর মতিন বললেন, ডক্টর তোফায়েল সাহেব বললেন, আমি ওনাদের সাথে দ্বিমত পোষণ করি না। তবে একটা জিনিস হলো, আবার এটাকে এত মানে হতাশ হতে লাভ নাই। কারণ জিনিস হলো যে হতাশও একটা আশা, আশা, সেইটাকে মানে যদি ট্রান্সফর্ম করা যায় তাহলেই কিন্তু এটা বাস্তবে একটা ভালো পর্যায়ে যায়। এখন জিনিস হলো যে এই শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যায়? শোনা যায় স্যার, শোনা যায় স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, শোনা যায় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তা এখন হলো যে প্রথমে বলি সমবায়ের অনেক বটলনেক্স আছে। সে বটলনেক্সগুলো দীর্ঘদিন ধরে তৈরি। কাজেই দীর্ঘদিন ধরে যে সমস্যা তৈরি হয়, ওভারনাইট সেটা একদম সমাধান হয়ে যাবে না, ঠিক না। দেখা গেছে যে যেসব সমবায় ভালো টিকে আছে বা ভালো করতেছে, শুধু অনলি একজন ব্যক্তির যদি সেই সমবায়টা ভালো হয় তাহলেই কিন্তু সেই সমবায়টা ভালোভাবে টিকে যায়। তো এবং পরবর্তীকালে যখন দেখা যায় যে সেই লোক থাকে না, তখন সুইচ ওভার করে এবং দীর্ঘদিন ধরে ভালো সমিতি তৈরি হলো, কিন্তু নষ্ট হতে মোটে সময় লাগে না। কাজেই এর পরবর্তীকালে লিডারশিপটা একটু যদি সময়, মুশকিলটা হলো এটা যে ইলেকশনের মাধ্যমে আসতে হবে। ইলেকশনের মাধ্যমে যদি কোনো একটু অন্য ধরনের লোক আসে তাহলেই কিন্তু একটা মানে একদম পুরো ড্যামেজ করতে সময় লাগে না। তো এখন যেসব সমিতি, ধরেন খুলনায় জনতা সমিতি বা এরকম সমিতি যেগুলো ভালো কাজ করতেছে, ওয়ানলি একজন লিডারশিপের টিকে আছে। এখন সমবায় অধিদপ্তরের যেটা হয়েছে সেটা হলো যে প্রথমে যেটা হলো যে একটা মাঝে একটা গেছে সমবায় যে অন্যের কাছ থেকে টাকা নেওয়া যাবে, এই যে এইটা পদ্ধতিটা করা হয়েছিল, সেটা হলো যে সুবিধার জন্য, যে সমবায়ের ক্যাপিটাল নাই, ঠিক আছে, অন্যের কাছ থেকে নেওয়া যাবে। কিন্তু এইটাকে রাতারাতি যে তোমার মাল্টিপারপাস তৈরি করে ব্যাপক যে ডেস্টিনি যারা করছে বা অনেকেই করছে, এবং সেটা যখন আমি এটা অন্যের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, এটা যখন বন্ধ করতে যাই আমি সচিব হিসাবে, আমরা আইনটা পরিবর্তনের জন্য যখন আমরা প্রস্তাব নিয়ে সংসদে যাই,
তখন প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে আমাকে, আমার যে না এটা করা যাবে না। শেষ পর্যন্ত এটা করা গেছে। তৎকালীন যে সংসদীয় কমিটির মাননীয় চেয়ারম্যান মহোদয়, ওনার নেতৃত্বে এই কাজটা আমরা করতে পেরেছি। কিন্তু তাতে অনেক বড় বড় সমিতি যারা তৈরি হয়েছিল বসে গেছে। কিন্তু জিনিস হলো যে সমবায় একটা কিন্তু যে ইমেজ নষ্ট করে গেছে, সেই ইমেজটা এখন ইমেজ সংকট একটা বড়, যে এই সব কারণে যে অন্যের টাকা নিয়ে দিতে পারে না এবং পরবর্তীকালে সংকট তৈরি হয়, এবং এই যে বিভিন্নভাবে যেটা হয়েছে, তো সেই ইমেজ সংকট, সমবায়ের যেটুক সংকট তাতে ইমেজ সংকটটা বড় একটা। নেক্সট হলো যেটা ডক্টর মতিন বললেন যে এই অডিটটাকে আমি আমার যেটুকু সময় পেয়েছি তাতে অডিটটাকে আলাদা করার চেষ্টা করেছি। প্রয়োজন বোধ হয় আমার যেটা মনে হয় যে অধিক অভিজ্ঞতার আলোকে যে অডিট আলাদা ডিপার্টমেন্ট হবে, যেমন সরকারের অডিট আলাদা ডিপার্টমেন্ট, ফাইন্যান্সের সাথে অডিটের একটা, কারণ যিনি রেজিস্ট্রেশন দেন তিনি অডিট করেন, তিনি সিদ্ধান্ত দেন, তিনি ইলেকশন করেন। তো এই যে কতগুলো এইটা আছে, একক ক্ষমতা তৈরি হয়, এবং একক ক্ষমতা তৈরি হলে যে আমাদের সমাজ ব্যবস্থা যেটা হয় সেটা হলো তখন ওই মানে ওভার পাওয়ার হয়ে গেলে তখন কিন্তু খুব এটা মানে ইমপ্লিমেন্টেশনে ব্যাড সাইড হয়, ব্যাড এফেক্ট আছে। তো এখন কাজে আমাদের এইগুলো ওভারকাম করতে হবে, সমবায়তে যে বটলনেকস গুলো আছে সেগুলো ওভারকাম করতে হবে। এবং সেটা হলো যে সমবায়কে দোষ দিয়ে লাভ নাই, সারা পৃথিবীতে সমবায় শক্তিশালী। কাজে সমবায় যখন শক্তিশালী তখন এর ইনবিল্ড একটা আছে, একটা শক্তি আছে। আমরা সেই শক্তিকে ব্যবহার করতে পারিনি আমাদের বিভিন্ন কারণে, বরং এইটাকে আরো অপব্যবহার বেশি হয়েছে, যে সমাজে ইমেজ সংকট আছে। সেই ইমেজ সংকটকে ব্যবহার করে বিভিন্ন এনজিও যারা বা মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন গিয়েছে, তো তাতেও কিন্তু সেখানে সুদের হার এত বেশি ছিল, স্টিল 24%, এটা এখনো বেশি, এইটা ছিল প্রায় 36%। তো এখন হলো যে এই কাজে সেখানেও এটা যে খুব মানে আমরা যে খুব ভালো নিদর্শন, এটা নিদর্শন না, কারণ 24%। আর সেটা হলো যে সেখানে আছে উইকলি পেমেন্ট সিস্টেম। উইকলি পেমেন্ট সিস্টেমে কোনো এগ্রিকালচার বেনিফিট দেয় না, কারণ কোনো এগ্রিকালচার 7 দিনে বেনিফিট জেনারেট করে না। কাজে উইকলি পেমেন্ট সিস্টেম, তার মানে এটা পেমেন্ট দিতে গেলে আর একজনের কাছ থেকে হয়, কাজে ঋণের জাল থেকে বেরোন ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে সমবায় একটা বড় অবদান রাখতে পারে। আমরা পল্লী সঞ্চয় ব্যাংক থেকে যেটা ওভারকাম করে, আমাদের প্রথমে সিদ্ধান্ত ছিল যে পল্লী সঞ্চয় ব্যাংকের সমিতিগুলো সমবায় রেজিস্ট্রি হবে। প্রথমে সেই সিদ্ধান্ত থেকে পরে সরতে হয়েছে এই কারণে যে সমবায় রেজিস্ট্রি হলে আবার অডিট, আবার সেই সবগুলোর থেকে কিভাবে সহজ করা যায়। তো এখন যেটা হলো যে সেই জন্য রেজিস্ট্রেশন ক্ষমতাটা ব্যাংকে দেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম শুরু করেছে এই 16 সালে। এর মধ্যে প্রকল্পের কারণে সমস্ত দেশে সম্প্রসারিত করতে হয়েছে, এবং এখন প্রত্যেক গ্রামে আমাদের এই ধরেন এই প্রকল্পের আন্ডারে সমিতির সংখ্যা প্রায় 1,25,000, পরিবার আছে প্রায় 56 লক্ষ। কাজে এর একটা বিরাট সাইজ। আমরা কাজে কোয়ান্টিটি বেড়েছে, এখন এটাকে কোয়ালিটিতে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ সেইখানে এই ধরেন এই সিস্টেম কোঅপারেটিভ, এবং এখানেও কোঅপারেটিভের সিস্টেমটাই ফলো করতে হবে, কিন্তু কোঅপারেটিভ যে বটলনেকস গুলো আছে সেইগুলো যাতে এইখানে না আসে সেই জন্য আমরা চেষ্টা করছি যে এই বটলনেকস গুলো যাতে এইখানে এই ক্রাইসিসটা এখানে না আসে। তবে এই যেটা ডক্টর তোফায়েল আহমেদ বললেন যে সমবায়ীদের জন্য একটা ব্যাংক করা, এটা তো এইটা দীর্ঘদিনের, এটার সাথে আমিও একমত। এবং আমরা পল্লী সঞ্চয় ব্যাংকে সেই জন্য এই আইনটা যখন ড্রাফট করি তখন আমাদের সেইভাবেই রাখা হয়েছে, এবং সদাশয় মাননীয় গভর্নমেন্ট এবং পার্লামেন্ট সেটাই অনুমোদন করেছে। সেটা হলো যে পল্লী সঞ্চয় ব্যাংক প্রকল্পের আন্ডারে যেসব সমিতি, তারা যেমন অটোমেটিক্যালি এই ব্যাংকের শেয়ার হোল্ডার হবে, তেমনি অন্য কোনো অর্গানাইজেশন যে যারা যাদের লিগাল বেসিস আছে, এরকম কোনো সমিতি, ভালো সমিতি পল্লী সঞ্চয় ব্যাংকের শেয়ার হোল্ডার হতে পারবে এবং অর্থ নিতে পারবে। কাজেই এখান থেকে পল্লী সঞ্চয় ব্যাংক খুব কম অর্থায়ন করে, এত কম কোনো কেউ করে না। যেমন আমরা আমাদের সুদের হার 8% এবং উদ্যোক্তার ক্ষেত্রে এটা মাত্র 5%। কাজেই এই সমবায় সমিতিগুলো এখান থেকে যদি ভালো সমিতি হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের শেয়ার হোল্ডার হিসাবে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে, এই প্রভিশনটা করা হয়েছে। তো এই মুহূর্তে যেহেতু এখন প্রকল্পের সমিতিগুলো ট্রান্সফার হয়ে আসতে ট্রানজিশন পিরিয়ড চলছে, এটা জুনে শেষ হবে।
এরপরে বোধহয় এই দিকে নজর দেওয়া ইজি হবে। এখন প্রকল্পের এইসব সমিতি, এত সমিতি আসতেছে, তাদের অ্যাকোমোডেট করা এবং তার সেই জন্য জনবল তৈরি করা, মানে তৈরি করা, সেই নেটওয়ার্ক তৈরি করা, তারপরে সব এখন অনলাইন সিস্টেম চালু করা। কাজে এই একটা বিরাট কর্মযোগ্য এবং ট্রানজিশন পিরিয়ড চলছে এখানে। কাজে এইটা ওভারকাম এই জুনের পরে এদিকে চিন্তা করা, যারা চিন্তা করতে হবে যে যেহেতু ওপেন করা হয়েছে, রাখা হয়েছে এই কারণে যে এই সমবায় সমিতি বা ওইরকম ইভেন যদি ভালো সমাজ কল্যাণ সমিতি হয় বা যুব উন্নয়ন সমিতি হয় বা অন্য কোনো সমিতি, বিআরডিবি সমিতি যদি ভালো সমিতি হয়, তাহলেও এখান থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের শেয়ার হোল্ডার হিসেবে তাদের অর্থায়ন করতে পারবে। কাজে এই ব্যাংকটা যে ডক্টর তোফায়েল আহমেদ সাহেব যেটা বললেন যে এই সমবায়ীদের অর্থায়নের কোনো সুযোগ নেই, একদম 100% একমত যে পিকেএসএফ কম পয়সায় টাকা দেয় এই এনজিওদের। আগে দিত 4%, এখন দেয় 7%, কিন্তু সেইটা তারা বিনিয়োগ করতো 36%, এখন 24%। কাজে এই যে সুযোগটা তাদের ছিল, এই কোঅপারেটিভ এই সুযোগ কখনোই পায় নাই। বরং কোঅপারেটিভের পরে আরো কতগুলো আঘাত আসছে, যেমন এটা এবং এবার সেই আঘাতগুলো কি নিজেদের ভুলে না ইন্টেনশনাল আমি জানি না। যেমন 91 সালে সুখ, 92 সালে বোধহয় সম্ভবত এটা হলো যে 5,000 টাকা পর্যন্ত, তখন 5,000 টাকা মানে অনেক টাকা, 5,000 টাকা তখন অনেক টাকা, খুব বেশি দেওয়া হতো না মাইক্রো ক্রেডিট, এখন যেমন বেশি দেওয়া হয়। তো সেই 5,000 টাকা সুদ মাফ করে দেওয়া হলো এবং ঋণই মাফ করে দেওয়া হলো, 5,000 টাকা মতো ঋণই মাফ করে দেওয়া হলো। এখন বলা হলো যে এইটা কোঅপারেটিভ, চিঠিতে স্পষ্ট করে বলা হলো এইটা কোঅপারেটিভের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু বিআরডিবি, ইউসিসি এগুলো টাকা দিচ্ছে, সমবায় সমিতিগুলো টাকা দিয়েছে, সমবায় যে ওই যে ব্যাংক আছে, সমবায় ব্যাংকগুলো সেগুলো টাকা দিয়েছে, কিন্তু তাদের সেই টাকা ওই যখন এই মাপের ঘোষণায় কেউ টাকা ফেরত দেয়নি, অথচ এরা কিন্তু সেই ইউসিসি ওগুলো বসে গেছে। কাজে এইটা পুনর্ভরণটা রাখা উচিত ছিল, যে এটা করা হয়নি। আমি চেষ্টা করেছি সেই পুনর্ভরণের করার, বর্তমান সদা সরকার একটা পুনর্ভরণে কিছু অর্থায়ন করেছিল। তো আমি যখন ছিলাম ওই মন্ত্রণালয়ের দায়িত্বে, সচিবের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি তখন। তো কাজে এই যে এইটা যে সমবায়ের ক্ষেত্রে বরং আরো সাপোর্ট যেখানে বেশি দেওয়ার কথা, সেখানে সমবায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সমবায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এবং সমবায় সমিতিগুলো, ইউসিসি গুলো বসে গেল। তো এখন এই একটা কতগুলো আছে, কাজে সমবায়ের জন্য অর্থায়নের জন্য ব্যাংক দরকার, এটা একদম সত্য, বা অন্য কোনো অর্থায়ন প্রতিষ্ঠান দরকার। যদি ইউসিসি গুলো থাকতো, এই সচল থাকতো, তাহলে কিন্তু এটা প্রয়োজন থাকতো না। ইউসিসি নিজেই, কনসেপ্ট এরকমই ছিল যে ইউসিসি নিজে অর্থায়ন করবে, তার ক্যাপিটাল তৈরি হবে, কিন্তু তখন সঞ্চয় ম্যান্ডেটরি ছিল না। তো এই জন্য আমি যখন সচিবের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি, তখন আমরা কিন্তু এটা আমি বিধিতে ইনক্লুড করে দিয়ে এসেছিলাম যে সঞ্চয় ম্যান্ডেটরি, যে সঞ্চয় এবং শেয়ার, বছরে একটা মিনিমাম শেয়ার কিনতে হবে, আর না এবং মাসিক সঞ্চয় করতে হবে, যেটা পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করেছি, যে সঞ্চয় ডেইলি 2 টাকা সঞ্চয় করতে হবে ম্যান্ডেটরি। এবং এটা কিন্তু কঠিন কাজ নয়, ডেইলি 2 টাকা সঞ্চয় করা, কিন্তু এই অ্যাটিটিউডটা তৈরি করতে হবে। তো এই অ্যাটিটিউড তৈরি করা গেলে ইউসিসি এর টাকা থাকতো। ইউসিসিতে এই সঞ্চয় ম্যান্ডেটরি ছিল না, বা এই ম্যান্ডেটরি ছিল না, এই শেয়ার হোল্ডার বছরে প্রত্যেকটা মিনিমাম একটা শেয়ার নিতে হবে, এটাও ম্যান্ডেটরি ছিল না। কাজে ইউসিসি এর অর্থায়নটা হয়নি, ইউসিসি এর ক্যাপিটাল তৈরি হয়নি। তো এই আমি শেষ করছি, এই যে বটলনেকস গুলো আছে, সেইগুলো ওভারকাম করতে হবে। কাজে আমরা সমবায়ের দোষ দিয়ে আমরা লাভ নাই, কাজে আমরা সমবায়কে ব্যবহার করতে পারিনি, বা কিছু কিছু ক্ষেত্রে অপব্যবহার করেছি। সে দুর্বলতাগুলো সামষ্টিকভাবে আমাদের, এবং আমরা দীর্ঘ সময়, এটা হঠাৎ তৈরি হয়নি, দীর্ঘ সময় এটা তৈরি হয়েছে, এবং এইটাকে ওভারকাম করতে হবে। ধন্যবাদ। জি স্যার, আমরা আসলে আরেকটু সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন আমার নিজের জানতে ইচ্ছা করে স্যার, যেটা তোফায়েল স্যার বলছেন যে পল্লী সঞ্চয় ব্যাংকের যে উদ্দেশ্যগুলো, এটা মোটামুটি একটা প্রজেক্টকে বেস করে। ওনার একটা কথা ছিল যে এটাকে আরো বেশি ওপেন করা, যে বাংলাদেশের সমবায়ের উদ্যোগগুলোকে এটা কিভাবে সাপোর্ট দিতে পারে। একটা উদাহরণ যদি দেই স্যার, আপনি জানেন দাউদকান্দিতে যে সামষ্টিক উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এগুলো গত 20 বছর 22 বছর একটা প্রক্রিয়ার মধ্যে চলতেছে, এবং ওখানে কিন্তু একটা ট্রানজিশন, একটা কনফিউশন আছে যে এটা রেজিস্ট্রেশন কোথায় হবে, কি হবে। কিন্তু এটা যদি সব পল্লী সঞ্চয় ব্যাংকের রেজিস্ট্রেশনের আওতায় আনা যেত এবং এটাকে যদি কভার করা যেতে পারতো, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি ফ্লারিশ হতে পারতো, অনেক বেশি জায়গায়। আমরা যে ভয়টা পেয়েছি সেটা হচ্ছে যে কোঅপারেটিভে গেলে আমাদের এই প্রজেক্ট গুলো হয়তো, আমাদের এই উদ্যোগগুলো হয়তো মানে টিকবে না, বা এটা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গাটায় আসলে আপনাদের চিন্তা কেমন, এক। আর 2 নম্বর হচ্ছে যে
আপনি যে কথাটি বললেন যে আমাদের আসলে সমস্যাটা অনেক দিনের, 50 বছরে আমরা কি সমস্যা আরো গভীরে নিয়ে যাচ্ছি নাকি না সমাধানের দিকে এগোচ্ছি? আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এখন জিনিস এটা হলো যে আপনি প্রথমে বলি যে দাউদকান্দির আপনার যেসব সমিতি, শুধু আমি তো একটু আগে বলেছি যেসব সমিতিকে সমবায় পল্লী সঞ্চয় ব্যাংকের শেয়ার হোল্ডার করা যাবে এবং অর্থায়ন করা যাবে, কাজে আপনারা সেইভাবে নিয়ে আসেন, এটা করা যাবে। এটা কারণ সেই সুযোগ আইনে রাখা হয়েছে এবং এটা করা যাবে। তো এখন কাজেই সেইটা এগুলো এটা করা যাবে না, সমস্যাও না, এটা করা যাবে। আর একটা হলো যে আমরা গভীরে নিয়ে গেছি কিনা, সেটা হলো কিছু কিছু ক্ষেত্রে তো গভীরে নেওয়া হয়েছে, যেমন বিআরডিবিতে এই হলো যে এই যখনই একটা প্রজেক্ট তৈরি হয় তখন কিছু ইনফরমাল সমিতি তৈরি হয়, বিআরডিবিতে ইনফরমাল সমিতি তৈরি হয়, এবং যখন প্রজেক্ট শেষ হয় তখন যে সিড মানি ছিল ওইটা দিয়ে একটা কর্মসূচি আকারে চলে, সেটা কিন্তু মূলে যায়নি। যার জন্য বিআরডিবিতে কর্মচারীর সংখ্যা হলো 3000, আর এই ইনফরমাল সমিতি সংশ্লিষ্ট এই যে 18টা 16 14টা এখন দেয়া আছে, আগে ছিল 18টা। এই যে কর্মসূচি আছে, এক জায়গায় 2-3টা কর্মসূচি, 4-5টা কর্মসূচি আছে, সেগুলা সিড মানি আছে, সেই সিড মানি দিয়ে চলে কোনোভাবে, এবং সেইগুলা তাদের লোক সংখ্যা 7000। তো এখন জিনিস হলো এই যে অথচ যে এই যে যেসব বিআরডিবির ডিজি সাহেবরা আসছেন এই সংকটটাকে আরো ঘনীভূত করতে করে প্রত্যেকে করে ঘনীভূত করে গেছেন। এই যে বিআরডিবির মূল কনসেপ্ট থেকে ডিভিশন হয়ে প্রজেক্ট হয়েছে, ঠিক আছে, প্রজেক্ট শেষের পরে এটা বিআরডিবির ইউসিসি এর সাথে মার্জ করে দেবে, সেইটা না করে তারা আলাদা ইনফরমাল সমিতি, বিআরডিবির কনসেপ্টের মধ্যে ইনফরমাল কোন সমিতি ছিল না। কাজে বিআরবি কনসেপ্টই হলো এই 2 টায়ার কোঅপারেটিভ সিস্টেম। এখন এই 2 টায়ার কোঅপারেটিভ সিস্টেমকে যখন করলো বঙ্গবন্ধু জাতির পিতা যখন এটাকে দেশব্যাপী আইআরডিপি হিসেবে সম্প্রসারণ করলেন স্বাধীনের পরপরই, এটা তোমার খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কিন্তু সেই যুগান্তকারী সিদ্ধান্তটাকে পরবর্তীকালে বিআরডিবি করে এবং তারপরে সেই সমিতিগুলাকে, এবং তখন থেকেই এই শুরু হলো বিআরডিবি করে যখন প্রকল্প নিল, এবং প্রকল্পগুলোকে ইউসিসি এর সাথে মার্জ না করে, ইউসিসি এর আন্ডারে রেগুলার সমিতি না করে ইনফরমাল সমিতি দিয়ে যাত্রা শুরু হলো। এই তখনই সুইসাইডাল সিদ্ধান্ত শুরু হলো। কাজে দীর্ঘদিনে বিআরডিবি কিন্তু এই আস্তে আস্তে সংকট ঘনীভূত করছে, এবং বিআরডিবিতে যারা গেছে, যারা আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখেই বলছি, তারা এই সংকটটাকে ঘনীভূত করতে করতেই গেছেন। এখন জিনিস হলো আমি আমার 2 বছরের ওই মন্ত্রণালয়ের চাকরির আমি চেষ্টা করেছিলাম যে এইগুলাকে একত্র করা, কিন্তু আমি সেই সময় কোনো মিটিংই করাইতে পারিনি। ওই সে আছে সেটা আর এখানে আঁকার বলছে না, তো কাজেই এইটা করা যায়নি, কারণ এই বোর্ড মিটিং আর করা যায়নি। তো এখন যে হলো যে এখনো এই সময় যে নাই তাই না, সময় আমি প্রথমে বলছি যে হতাশা হয়ে লাভ নেই, আশা এটাকে এখনো করা সম্ভব। কাজেই বিআরডিবি এই সমিতিগুলাকে ইনফরমাল সমিতি রাখার কোনো সুযোগ নাই। বিআরডিবি টোটালি বেজ হলো 2 টায়ার কোঅপারেটিভ সিস্টেম। আমি সেখানে এই কেসগুলো বসে গেছে, আর ইনফরমাল সমিতি দিয়ে বিআরডিবি চলতেছে, এটা চলতে পারে না, এটা একটা অব্যবস্থা, এইটা চলতে পারে না। কাজে এটা বন্ধ হওয়া উচিত, এবং এটা বন্ধ করা খুবই জরুরি। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন, ওনাদের কিছু ফিডব্যাক আমরা শুনবো আপনাদের কাছ থেকে, ওনাদের হয়তো কিছু জিজ্ঞাসা থাকবে। আমি শুধু আরেকবার বলতে চাই যে আসলে আমরা এই আলোচনাটা শুরু করেছি যে বাংলাদেশে কোঅপারেটিভের যে আলোচনাটি, সেটাই মনে হচ্ছে একটা জায়গায় থেমে গিয়েছে, এটা আসলে এগোচ্ছে না, গবেষণার দিকে এগোচ্ছে না, আলোচনার দিকে এগোচ্ছে না। বিসেফের এই উদ্যোগটি হচ্ছে আমরা এই আলোচনাটাকে পুনর্জীবিত করা, এবং এটার ভিতরে ঢুকে এটার সমস্যাকে আমরা কিভাবে দূরীভূত করব, আপনাদের সবাই মতামতের ভিত্তিতে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া। আমি আমার সভাপতি ডক্টর জয়নুল আবেদিন স্যারকে বলছি, আপনার কোনো মতামত আছে কিনা স্যার? থ্যাংক ইউ মিল্লাত। আমি আসলে মাঝখানে কয়েক মিনিটের জন্য একটু অফ হয়ে গেছিলাম, কিন্তু বাকি আলোচনাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনেছি। আমি নিজেও একটা কোঅপারেটিভে খুবই বিশ্বাসী মানুষ, যে এটা হওয়াই উচিত, এবং এটা নিয়ে মেলা চিন্তাও করি না যে তাও না, অনেক চিন্তা করেছি, অনেক সময় এর সঙ্গে কথা বলেছি। আমার শুধু একটা মৌলিক প্রশ্ন আমার, যে এই যে আমাদের সমবায়ের যে প্রচেষ্টা, সমবায়কে নিয়ে কাজ করার প্রচেষ্টা, এইখানে কি আমরা কতটুকু মানুষ তৈরি করার চেষ্টা করতেছি যে মানুষ আসলে কোঅপারেটিভ উজ্জীবিত হবে, আর কতটুকু কোঅপারেটিভ করার জন্য মানুষকে বলতেছে তুমি কোঅপারেটিভ করো তাহলে হবে।
এই মানে আমার প্রশ্নটা পরিষ্কার ছিল আগে, মানুষকে আসলে মানে শুরুটা হলো মানুষ থেকে, তাকে আসলে সমবায়ের জন্য যে উপযুক্ত শিক্ষা এবং সেই সঙ্গে উদ্বুদ্ধ করা, সেটাই করব, নাকি বিআরডিবি যেরকম করেছে বা অন্যরাও করেছে, আমি মনে করি বেশিরভাগই সমিতি করলে পরে এই ফ্যাসিলিটিস, সমিতি করলে এইটা হবে, সমিতি করলে ওইটা হবে, মানে আগে সমিতিটাকে ইয়ে করা হচ্ছে কিনা, সেইটা সম্বন্ধে আপনাদের তিনজনেরই কোনো ধারণা, বক্তব্য আছে কিনা? মিহির বাবু, ডক্টর মিহির বাবু একটু যদি আগে বলেন আর কি। আমি সেটা আপনার সাথে একমত যে এই যে সমিতি করলেই সুবিধা, বা প্রকল্পের জিনিস হলো সমিতি করলে সুবিধা না, প্রকল্পের কমিউনিটিকে অর্গানাইজ করতে কোনো যদি কমিউনিটি ভিত্তিক যদি সমিতি করা হয়, মানে কমিউনিটি ভিত্তিক প্রকল্প নিতে হয়, তাহলে সমিতি করতেই হয়। এই যে কাজেই সেই সমিতিগুলাকে যে সিস্টেমে দাঁড়া করানো, বা সমিতিগুলাকে যেমন যেমন আমি বলি এই সিএল সল লাইভলিহুড প্রকল্প, সব লাইভলিহুড প্রকল্পের আন্ডারে প্রায় অনেক, প্রথম পর্যায়ে বোধহয় 55,000, দ্বিতীয় পর্যায়ে বোধহয় 65,000 লোন সেভিংস গ্রুপ হয়ে গেছিল চর এলাকায়, যমুনার চরে। হ্যাঁ, 1,33,000 খুব ভালো কাজ করছিল। কিন্তু সেইগুলোকে আর কিন্তু এইগুলা কোনো বিধিবদ্ধ সমিতিতে আসে নাই। কাজে যেটা বিধিবদ্ধ সমিতিতে না আসায় যদি সাপোর্ট না থাকে, যেমন এনজিওরা এইটাই পিছনে তাদের আছে, সাপোর্ট আছে, তারা মনিটর করে, তাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু সেইগুলোকে আর এইগুলা সমিতিও নাই। কাজে এখন ওই যদি নিজস্ব উদ্যোগে কিছু টিকে আছে। এখন আমরা চেষ্টা করছি যে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে এই সমিতিগুলো, যেমন ফরেস্টের প্রকল্প নেওয়া হয়েছে, সুন্দরবন লাইভলিহুড প্রজেক্ট, সিলস প্রজেক্ট, সেই প্রজেক্টের আন্ডারে প্রায় 45,000 ফ্যামিলিকে অর্গানাইজ করা হয়েছিল। তো অর্গানাইজ করা প্রকল্প যখন শেষ হয়ে গেছে, সেই সমিতিগুলো কিন্তু এখন টিকে নাই। কারণ এই প্রকল্প যখন শেষ হয়ে যায়, এই যে প্রকল্প বেশ সমিতি হয়, এই তখন আমি অ্যাপ্রোচও করেছিলাম প্ল্যানিং কমিশনে, যে এই যে বিভিন্ন জায়গায় প্রকল্প বেশ সমিতি হয়, কারণ কমিউনিটিকে অর্গানাইজ করতে গেলে, যে কোনো প্রকল্প কমিউনিটির জন্য প্রকল্প নিতে গেলে কিছু সমিতি করতে হবে, এবং সেই সমিতিগুলোকে কাজে এর কি মানে সাকসেশন প্ল্যানটা কি, আমাদের এই সাকসেশন প্ল্যানটা থাকে না। এই যে যে এই সমিতিগুলো পরবর্তীকালে এই পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে যাবে, আমি তো এখন অ্যাপ্রোচ করছি যে সব মন্ত্রণালয়ে আমি অ্যাপ্রোচ করে রাখছি যে তোমরা যেখানে অর্গানাইজ করো কমিউনিটি পিপল, তাদের সাকসেশন প্ল্যান কি হয়, তাদের আমাদের সাথে লিঙ্কেজ করে ডেভেলপ করে দাও, আর না হলে অন্য কারোর সাথে লিঙ্কেজ ডেভেলপ করে দাও, যে সাববডি শুড বি দেয়ার সাম ফাইন্যান্সিয়াল কারণ সবাই মাইক্রো ক্রেডিট নেবে আর চিরদিন মাইক্রো ক্রেডিট থাকবে, সবাই দরিদ্র থেকে থাকবে। আমাদের এইটা হওয়া ঠিক না, কারণ এইটা কত বছর আমরা 50 বছর মাইক্রো ক্রেডিট নিয়ে চলতেছি। এইটা ইটস নট এ প্যানাসিয়া যে এটা সর্বরোগের মহৌষধ, যে মাইক্রো ক্রেডিট এইটা নিয়ে চলবে সারা বছরের পর বছর 100 বছর, এটা চলতে পারে না, এখান থেকে বেরোতে হবে। কিন্তু আমাদের এইটা আমি শেষ করি, আমাদের পভার্টি লাইনের এটা হলো এত ভঙ্গুর যে যারা যারা উপরে উঠছে বা মাইক্রো লেভেলে পভার্টি লেভেলে একটু উপরে ওঠে, এই কিসের কারণে, এবার চিকিৎসার কারণে, বন্য যে কোনো কারণে, এটা বন্যার কারণে আবার নিচে নেমে যায়। কাজে এইটা স্টেবিলিটি হয় না, কারণ তারা এইভাবে যেভাবে চলে এইভাবে হতে পারে না। কাজেই একটা হলো যে কোনো প্রকল্প আন্ডারে যদি কমিউনিটিকে অর্গানাইজ করা হয়, সাকসেশন প্ল্যানিং থাকা উচিত, যে সেই সমিতিগুলার ফেটটা কি হবে এবং এইগুলা সাস্টেন কিভাবে করা যাবে। কাজেই প্রকল্প নেওয়ার জন্য যতটুকু চিন্তা, তাদেরকে সাস্টেন করার জন্য সমভাবে চিন্তা করা দরকার। এটা হলো আমার বক্তব্য। আমি কথাটা এই জায়গাটাই, যে সাস্টেনেবিলিটিটা, একটা মানুষকে অর্গানাইজ করলাম, তোমরা একসাথে মিলেমিশে কাজ করবা, সেইটা তো সেই মিলেমিশে কাজ করাটা প্রকল্প ভিত্তিক, আপনি হয়তো তাকে এডুকেশনটা নিয়ে আসতে পারেন, নানান কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু প্রকল্পের পরে ওরা যে নিজেরা যেন থাকতে পারে, সেটাই মানে সাস্টেনেবিলিটিটা বড় জিনিস, যে আর একটা প্রকল্প দিয়ে নয়, যে বা অথবা আপনি যেটা বলছেন যে মানে পরবর্তীকালে দেখাশোনা কিভাবে হবে, সেটার চাইতে আমি মনে করি যে আবারও এই সময় যেহেতু নেই, আমি আলোচনায় যেতে চাই না, এখন আবারও মনে করি যে আজকে যে আপনার ব্যাংক যেরকম একটি গ্রাম, প্রত্যেকটা গ্রাম ভিত্তিক যে কোঅপারেটিভ, যদিও এখানে গ্রামের সবাই নয়, সেটার একটা কনসেপচুয়াল দিক আছে, যে একটা সোসাইটি থাকতে পারে কিনা
যে সোসাইটি যত প্রকল্পই আসুক না কেন সবাই ওই সমিতির মাধ্যমেই যাবে। মানে প্রত্যেকটা প্রকল্পের জন্য আলাদা সমিতি, একটা গ্রামের মধ্যে একটা লোক 5টা সমিতির সদস্য হচ্ছে, সেটা না হয়ে তার একটা সমিতি থাকবে, একসাথে কাজ করবে, সেইটার ভিত্তিতে তারা কাজ করবে। যেটা এখন আমরা যে শাকিল মিল্লাত মুর্শেদের যে কমিউনিটি এন্টারপ্রাইজের, যেটা আমি মনে করি যে ওটা প্রবাবলি বেটার দ্যান দ্যাট ওয়ান, যে গ্রামের সব লোককে নিয়ে একটা সমিতি আছে। কিন্তু একটা জায়গায় আইনগত দিক থেকে আমাদের দায়িত্বের দিক থেকেও আসার দরকার যে একটা গ্রামে যদি আমি কোনো কাজ করতে যাই, উন্নয়নমূলক কাজ করতে যাই, এক্সিস্টিং যে সমিতিটা আছে, যে সংগঠনটা আছে, সেটা তার মাধ্যমেই আমরা যাবে, আর একটা প্রকল্প করব না। এটা মানে আমার অভিমত যে মানে একটা জায়গায় একটা গ্রামে একটা সমিতি হবে, সেটার ভিত্তিতে আপনি 2 স্তর করেন, পরে ওইটা হলো রুট ফাউন্ডেল। এবং তার এটা তো স্যার বোধহয় ইউসিসির যে কনসেপ্টটা সেটা আসলে এটাই ছিল, যেখানে একটা ইউনিয়ন ভিত্তিক কোঅপারেটিভ থাকবে এবং তাদের মাধ্যমে সব ইয়েটা হবে। মিটন ভাই, আপনার কোনো ফিডব্যাক আছে কিনা? অনেক ধন্যবাদ মোর্শেদ ভাই, এবং আমি সম্মানিত আলোচকদের কেউ ধন্যবাদ জানাই, তারা মূল্যবান কথা বলেছেন সময় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও। ডক্টর মতিন যে সমস্যাগুলো তুলে ধরেছিলেন সমবায়ের, আমি নিজেও একজন সমবায়ী। আমি সমবায় করতে গিয়ে কয়েক লক্ষ টাকা খুইয়েছি, সেটা যেমন সত্য, আবার এখনো সমবায় করছি, সেটাও একটা বাস্তবতা। আমি সমবায়ে বিশ্বাস করি। কেন সমবায়ে বিশ্বাস করি? কেননা রবীন্দ্রনাথ এর যে তত্ত্ব যে বালি মাটিতে চাষ হয় না, এই কারণ বালি মাটির দানাগুলো পরস্পর ছাড়া ছাড়া, এই যে চেতনাটা, সেই চেতনার জায়গা থেকে আমি মনে করি যে সমবায় হচ্ছে একটা দারুণ শক্তি। এবং আমাদের মিহিরকান্তি স্যার বললেন যে সমবায় সারা বিশ্বেই তারা সফল, এবং জাপানে আমি নিজে বহুবার দেখেছি জাপানের যে কৃষি সমবায়, সেই কৃষি সমবায় সম্ভবত এখনো সারা বিশ্বে তা খুব সফলভাবে তারা টিকে আছে। সুতরাং সমবায়ের বিরুদ্ধে বলার কিছু নাই। বাংলাদেশের সমবায়ের সংকটের কথাটা যেটা স্যারদের আলোচনাতেই এসছে, সেটা হলো ব্যবস্থাপনার সংকট, এবং এই ব্যবস্থাপনার সংকটের কারণ নিহিত আছে সমবায় আইনের মধ্যে। বর্তমান যে আইন এবং বর্তমান যে কাঠামো, অধিদপ্তর ভিত্তিক যে কাঠামো, যেটার কথা ডক্টর তোফায়েল বলেছেন, তার মধ্যে কারণটা নিহিত আছে। সুতরাং মাথা ব্যথার ওষুধ যেমন মাথা কেটে ফেলা নয়, সেই কারণে একই কারণে আমরা সমবায়কে খারাপ না বলে, সমবায়কে পরিত্যাগ না করে বরং আইনের সংশোধন করতে পারি, রিফর্ম অফ দ্য পলিসিস করতে পারি, এবং সেটা করার মধ্য দিয়ে আমরা সমবায়কে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ ওই যে ডক্টর তোফায়েল যে কথাটা বললেন যে টাকা তাদের, সংগঠন তাদের, আর মাতব্বরি করবেন না এসে সরকারের পক্ষ থেকে আরেকজন, এটা তো কোনো কথা হলো না। এবং এইখানে তো এটা তো কোনো সৃজনশীলতা নয়, টেকসই ব্যবস্থাপনা এটা নয়। এবং আমি শেষ কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যেন ভুলে না যাই যে আমাদের সংবিধানে, বঙ্গবন্ধুর নির্দেশেই সংবিধানে কিন্তু 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে, এবং তার মধ্যে সমবায় একটা অন্যতম মালিকানা। এই যে সমবায়ের মালিকানার কথা বলা হয়েছে এবং বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন যে কথাটা বলা হচ্ছে, এই কথাটা কি ভুল? আমরা কি বলবো এই কথাটাকে কি আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি? যদি প্রশ্নটা এইভাবে আসে, আমি বলবো না, এই কথাটা ভুল নয়, এর প্রয়োগের পদ্ধতিগত ভুল। সুতরাং সেই ভুল সংশোধন করতে হবে, এবং আমাদের সংবিধান নির্দেশিত যে সমবায়ের পথ, সেই সমবায়ের পথ ধরেই গ্রামীণ উন্নয়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, টেকসই উন্নয়নের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেখানে পল্লী সঞ্চয় ব্যাংকের যে কথাটা আমরা জানতাম না, স্যার আজকে বললেন যে পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনেও রেজিস্ট্রেশনের বিধান আছে, সেখানে চাইলে ছোট ছোট সমিতিগুলো রেজিস্টার্ড হইতে পারে। এটা একটা খুবই ভালো একটা ব্যবস্থা, আমি স্যার এটাকে সাধুবাদ জানাই। কিন্তু দেশের মানুষ সম্ভবত এই ব্যাপারে খুব বেশি ওয়াকিবহাল নয়। অনুগ্রহ করে এটা যদি একটু প্রচারের জায়গায় নিয়ে আসা যায়, তাহলে বোধহয় জাতি উপকৃত হতে পারে। আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ সকল। সুধী মণ্ডলী, আমরা আজকে আসলে আমাদের যে সময় প্রায় শেষ। আমাদের আলোচনার শুরুতে ডক্টর তোফায়েল আহমেদ স্যার বলছিলেন যে আলোচনা আমরা শুরু করেছি আজকে সমবায় নিয়ে, এটা একটা আলোচনায় শেষ হওয়ার নয়, এবং এটা একাধিক আলোচনায় আমরা কতটুকু এটাকে ভিতরে যেতে পারবো সেটা একটা বিষয়। আমাদের ডক্টর মতিন স্যার এবং ডক্টর তোফায়েল আহমেদ স্যার, ওনারা খুব খোলাখুলি ভাবে আমাদের সমবায়ের যে বাধাগুলো আছে সেগুলোকে তুলে ধরলেন। আমাদেরকে এগুলো জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলোতে ওভারকাম করতে পারলে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের ডক্টর মিহিরকান্তি মজুমদার স্যার যে কথাটি বলেছেন, আশাহত হওয়ার কিছু নাই, হত আশাও একটা আশা। সুতরাং আমাদেরকে সেই জায়গা থেকে আবার রিবিল্ড করতে হবে, আমাদেরকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।
আমরা আশা করছি বিসেফ এর উদ্যোগে আমরা এই ডায়ালগটি আরো এগিয়ে নিয়ে যাব সামনের দিকে, যাতে আমরা সবাই মিলে এই সময়ের যে আন্দোলন, সবাই সমষ্টিক উদ্যোগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন সম্ভব সেটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসাথে কাজ করব। আমরা আমি একটু কথা বলবো। আমার মনে হয় যে এই ডক্টর মিহির কুমার রায় আলোচনার শেষের অংশের একটা জিনিস খুব ভালো বলে মনে হলো আমার, একটা নতুন উইন্ডো অপরচুনিটি ফর দি কোঅপারেটিভ। সেটা হচ্ছে যে ওখানে রেজিস্ট্রেশন করলে বোধহয় যারা ইন্ডিপেন্ডেন্ট কোঅপারেটিভ বা কোনো প্রজেক্টের কোঅপারেটিভের আদলও হয়েছে, হয়তো কোঅপারেটিভ নাও হতে পারে, তারা কিন্তু এখন ওখানে রেজিস্ট্রেশনটা নিতে পারে। নিলে কিন্তু একটা উইন্ডো কিন্তু ওপেন হচ্ছে এবং একটা ব্যাংকও হয়তো ভাইবল হয়ে যাবে তাদের জন্য। পরবর্তী হয়তো ব্যাংকের চরিত্র পরিবর্তন হবে। সেই জন্য এই উইন্ডো অফ অপরচুনিটি যেটা দেখা যাচ্ছে আমার মনে হয় সেটাও একটা ভালো জিনিস। সেটা মিহির বাবুকে বলবো যে এটাকে আরো একটু এক্সপান্ড করতে এবং এটা নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করতে। আমার মনে হয় প্রচুর সময় এটার মধ্যে এখন দিতে পারে। আর এর সাথে সাথে আমি একটা যুক্ত করি যে পরবর্তী সময় হয়তো পল্লী সঞ্চয় ব্যাংকেরও এটা চিন্তার মধ্যে আসতে হবে যে কমার্শিয়াল ব্যাংক লাইক অপারেশন তারা করার জন্য তাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে কিনা, এটা আদার ব্যাংকিং জেনারেল ব্যাংকিং তারা করতে পারবেন কিনা। একটা পর্যায়ে গিয়ে জেনারেল ব্যাংকিং করার জন্য, কমার্শিয়াল ব্যাংক হিসেবে কাজ করার জন্য তারা হয়তো এই অনুমোদনের দিকে যেতে হবে। এবং থার্ড একটা উইন্ডো বলছি আমি, এখন এজেন্ট ব্যাংকিংটা খুব পপুলার হচ্ছে। এজেন্ট ব্যাংকটা পপুলার হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এনজিও এবং কোঅপারেটিভকে কিন্তু কিছুটা আহত করছে আবার। কেমন এই কাজটা এজেন্ট ব্যাংকিং হওয়াটা কিন্তু একটা ইউনিয়নে, একটা গ্রামে কিন্তু একটা সমবায় সমিতি নিতে পারে। ওই এজেন্সি যদি তাদেরকে এবার ট্রেন্ড আপ করা হয়, তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, কারণ অলরেডি অর্গানাইজেশন আছে, কিছু ফাইন্যান্সিয়াল আছে, ট্রানজাকশনও আছে। তারা যদি ওই এজেন্ট ব্যাংকিং এর সুবিধাটা পায়, তারাও কিন্তু ভাইবল হয়ে যাবে। এই তিনটা জিনিসকে আমি বলবো পল্লী সঞ্চয় ব্যাংক একটু বিবেচনা করে দেখতে পারেন ভবিষ্যতে। একদম আগে নিজেরা কনসোলিডেট হওয়ার পরে এগুলো বোধহয় একটা থিঙ্কিং এর মধ্যে রাখতে পারেন কিনা। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে একটা বিষয় বোধহয় আমাদের সবার কাছে পরিষ্কার। এখানে আমরা তো যেহেতু প্রফেসর তোফায়েল আহমেদ সাহেব এই কথা কিছু বললেন, আমার তিনটার পিছনে আপনি একটু কথা আছে 1 মিনিটে। সেটা হলো 1 নম্বর হলো যে পল্লী সঞ্চয় ব্যাংক স্পেশালাইজড ব্যাংক হিসাবে তৈরি। আমরা জেনারেল ব্যাংকিং এ যাওয়ার আমাদের পরিকল্পনা আছে পল্লী সঞ্চয় ব্যাংকের। কারণ তবে প্রথম পর্যায়ে তো প্রজেক্ট থেকে সুইচ ওভার করে 485টা শাখা এবং করা এবং এই কদিনের মধ্যে এবং প্রত্যেক গ্রামে সমিতি নেটওয়ার্ক বিস্তৃত করা, এটা একটা বড় ধরনের কাজ ছিল। কাজেই সেই জন্য আমরা ওইদিকে একবারে সব করতে চাইনি। স্পেশালাইজড ব্যাংক হিসেবে মোটামুটি দাঁড়ানোর পরেই আমাদের প্রস্তাব হলো যে আমরা জেনারেল ব্যাংকিংয়ে যাব। 2 নম্বর হলো যে মোবাইল এবং এজেন্ট ব্যাংকিং, আমরা কিন্তু পারমিশন নিয়ে নিচ্ছি। পল্লী সঞ্চয় ব্যাংকের এই পারমিশন আছে। আমাদের ব্যাংকিংয়ের, আমাদের এই মোবাইল ব্যাংকিংয়ের নাম হলো লেনদেন। আমরা তো এখন বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে আমাদের, শুধু আমাদের সমিতির মধ্যে। আমাদের কিন্তু যত সদস্য, কোনো সদস্যের কিন্তু চেক বই নাই। সব সদস্যই কিন্তু ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অর্থাৎ সিবিএস কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে আমরা লেনদেন হয় এবং প্রতি সমিতিতে আমাদের এজেন্ট তৈরি হচ্ছে এবং যে ওই এজেন্ট ওই সমিতির একজন সদস্য। সেই হিসাবে আমাদের এখন এজেন্টের সংখ্যা 40,000-এর বেশি। আমরা আশা করি যে 1 বছরের মধ্যে আমাদের 1 লক্ষ এজেন্ট হয়ে যাবে। কাজেই আমার পল্লী সঞ্চয় যদি ভবিষ্যতে আমরা অন্য কোনো সমিতি আমাদের শেয়ার হোল্ডার হয়, অটোমেটিক্যালি সেই সমিতির একজন এজেন্ট হয়ে যাবে। কাজেই আমাদের এই বিষয়ে আমাদের কিন্তু কার্যক্রম অগ্রগতি আছে। এই হলো আমাদের উত্তর। ধন্যবাদ স্যার। স্যার আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে আসলে আমরা আবারও বলছি, আমরা হয়তো আবারও আলোচনা করতে হবে এই বিষয়টি নিয়ে এবং সেখানে আমরা আমাদের এই অতিথিদেরকে পাবো, সাথে আমরা অন্য কাউকেও হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। তো আমি এই আজকে সময়ের স্বল্পতার জন্য এই জায়গাটাতেই শেষ করব। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা সমবায়কে প্রমোট করি বা যারা সমবায় নিয়ে কাজ করি, তারা কি কোনো সমবায় সমিতির সদস্য হই কিনা, মানে এই যে জায়গাটা যে আমরা আসলে ওইটাকে ওন করি কিনা কনসেপ্টটাকে, এটা খুবই একটা বড় জায়গা। যদি সমবায় যদি ভালোই হয় তাহলে সমবায়ের যারা প্রমোট করে এই ডেপুটি সেক্রেটারিরা, ওনারা কি কোনো সমবায় সমিতির সদস্য কিনা।
এই জায়গাগুলোকে আমাদেরকে বোধহয় দেখা দরকার যে আমরা কি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সমবায় বলতে আমরা এখনো ক্ষুদ্র ক্ষুদ্র গরিব মানুষগুলোর কথা বুঝি, কিন্তু সমবায়ের মাধ্যমে কেন মিডিয়াম স্কেলে কোনো এন্টারপ্রাইজ ডেভেলপ হবে না? আমাদের যে আমরা স্পেশাল ইকোনমিক জোনের কথা বলছি, আমরা কেন স্পেশাল অ্যাগ্রো ইকোনমিক জোন তৈরি করতে পারবো না আমাদের সমবায়ের মাধ্যমে, যেটা দিদার সমিতির সময় ছিল, যাদের অনেক বড় এন্টারপ্রাইজ ছিল। আমরা এখন এটাকে ছোট করতে করতে এখন শুধুমাত্র লেনদেন বা টাকা চাঁদা নেওয়া এবং লোন দেওয়ার মধ্যে কেন সীমাবদ্ধ করে ফেলেছি। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের করব, আজকের অনুষ্ঠানে শেষ করবে আমাদের সভাপতি তার ফাইনাল বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের বিসিএফ এর সভাপতি ডক্টর জয়নুল আবেদিন তার ফাইনাল রিমার্কস দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করবেন আজকে। মানে প্রত্যেকদিনই আমার এই কঠিন কাজটা আমাকে করতে হয় আর কি। এত সুন্দর আলোচনা হয়, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এত বিজ্ঞজনের আলোচনা করেছেন, সবার সবকিছু আসলে ধরে রাখা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য কঠিন। এবং আজকে বিশেষ করে আজকের যে আলোচনাটা হয়েছে আমাদের তিন ডক্টর মিহির কান্তি রায়, তারপরে প্রফেসর তোফায়েল আহমেদ এবং ডক্টর কি নাম এম এ মতিন সাহেব, নাম কেন ভুলে গেলাম রে ভাই, সরি, কাছের লোক তো সেজন্য। খুবই আসলে শুরু থেকেই খুবই সুন্দর আলোচনা হয়েছিল। তো আমরা এখনো শেষ করতে চাই, শুধু এটা আমি সামারি করার প্রয়োজন নাই। আসলে আমরা এটুকু পরিষ্কার যে আমাদের উন্নয়ন যদি চাই, আমাদের একসঙ্গে কাজ করার বিকল্প নাই, সমবায়ের কোনো বিকল্প নাই। এটা আসলেই দরকার, কারণ একটা যে কোনো জায়গাতেই হোক বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন শক্তির মানুষ থাকে, বিভিন্ন আইডিয়ার মানুষ থাকে, বিভিন্ন ধরনের সক্ষমতার মানুষ থাকে। সবাইকে যদি একখানে নিয়ে আসতে পারি তাহলে সেই শক্তিটা অনেক বিশাল হয়ে ওঠে, সেটা মহির হয়ে ওঠে। ফলে সেই জায়গাটায় এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই একদিনের আলোচনায় এই বিশাল ইস্যুটা আমাদের যে পর্যায়ে আমরা সমবায়কে নিয়ে এসে ফেলেছি, সেখান থেকে আমরা বিকল্প পথে আমরা নতুন চিন্তার কথা বলছি। সেই জায়গায় আসতে গেলে আমাদের আসলে ভালো করে আরো আলোচনা হওয়া দরকার। কেন আরো পিছনের গুলা, যেগুলা আমাদের সেই দিদার কেন ফেল করলো, মানে হয়তো কিছু আলোচনা হয়েছে, অথবা বিআরডিবির কেন কাজ করছে না ইত্যাদি কিছুটা আলোচনা ডক্টর মিহির বলেছেন। এই ধরনের আলোচনাগুলো আর একটু ভালো করে হওয়া দরকার, যাতে করে আমরা নতুন যে সমস্ত উদ্যোগগুলো আছে, সেটা আমাদের গ্রামীণ সঞ্চয় ব্যাংক অথবা আমাদের শিশুকের কমিউনিটি এন্টারপ্রাইজ অথবা আরেকজনের আরেকটা থাকতেই পারে, সেইগুলোকে আসলে তার স্ট্রেংথ কি আছে, পিছনের থেকে ভুলগুলোকে ফেলায় না দিয়ে ভুলগুলোর থেকে কি শিখলাম সেগুলো নিয়ে আমাদের আলোচনা দরকার। আমি মিল্লাত মোর্শেদকে অনুরোধ করব আবার এই সমস্ত বিজ্ঞজনদেরকে আরেকদিন নিয়ে আসা, বিশেষ করে মিহির বাবুর যে ইয়েটা, সেটাও আমরা বিস্তারিত জানতে চাই একদিন, যে বিশেষ করে এই যে গ্রামীণ সঞ্চয় ব্যাংক কি করে এটা কাজ করবে, কি করে এটা কোঅপারেটিভকে প্রমোট করতে পারে, এবং তারই ভিতরেও দুর্বলতা কোথায় আছে সেগুলো হয়তো আমরা সবাই মিলে আলাপ করতে পারি। তো এই একদিন ওনাকেই আমরা ওনার কার্যক্রমকে ফোকাস করে ওনাকে অনুরোধ করবো, সেটা নিয়ে 1 ঘন্টা সময় আমরা কাটাতে চাই আর কি। এটা দিয়ে আমার মনে হয় যে ডক্টর মিহির এবং ডক্টর মতিন এবং প্রফেসর তোফায়েল আহমেদ তিনজনকে অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে আসার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। এই সময়টা আপনারা খুবই ব্যস্ত মানুষ থাকছেন, কিন্তু এটা আশা করি ভবিষ্যতে আরো সময় দেবেন। আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নগুলোর আলোকে আপনাদের মতো বিজ্ঞজনদের নিয়ে আমরা সুন্দর একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইংরেজি শব্দ, এটা বাংলা কি হবে জানি না, সেই যাতে সবাইকে নিয়ে, ধনী গরিব সবাইকে নিয়ে আমরা উন্নয়নের দিকে যেতে পারি। জাতি মধ্য আয়ের দেশে যেতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে পৌঁছাতে চাচ্ছেন, এবং 41 সালের ভিতরে একটা জায়গায় উন্নয়নের জায়গায় পৌঁছাতে যেতেই চাই। আমরা চাই না খালি 10% লোক হয়ে উঠুক, আমাদের সবাইকে নিয়ে যাতে আমরা যেতে পারি। তার জন্য সমবায় একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমরা কি করে করব সেটার জন্য আরো দিন আসা দরকার। আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমাদের যারা ছিলেন, যাদেরকে দেখা যায় নাই কিন্তু তাদের কথাগুলো শুনেছি, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করি যে একদিন আপনাদেরকে নিয়ে আমরা সবাই অনলাইন আলোচনা করব, যাতে করে এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার হয়। থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে ধন্যবাদ স্যার। সবাইকে ধন্যবাদ। রানা ভাই আমাদেরকে বের করে দেন।